আসসালামু আলাইকুম। ও, লাইট একটু কম। ও ভাইয়া ভাই আপনি আমাদের সালামি দেবেন না ভাইয়া? এই যে সালামি হচ্ছে না এতে, এই যে চাঁদ রাতের দিন ক্লাস নিচ্ছি, এটাই সালামি কম কিসে? হ্যাঁ, এটাই তো সালামি। ও আচ্ছা, বই নিচে দিয়া লাইট স্ট্যান্ড সোজা করছে, তাই তো কই আমি বই খুঁজে পাই না কেন। আসসালামু আলাইকুম। ওয়াও। আজকে আমাদের 1 নম্বর লেকচার, অর্থাৎ অম্লখার সাম্যাবস্থা পার্টে চলে আসছি আমরা এখন। আহ, তো চলো পড়াশোনা শুরু করা যাক। আজকে আমাদের অনেক মৌলিক কিছু জিনিসপত্র দেখতে হবে, ভেরি কি বলে এলিমেন্টারি অ্যান্ড ফাউন্ডেশনাল থিংস। ওকে, সো অম্লক্ষার সংজ্ঞায়ন করতে হবে। সংজ্ঞায়ন মানে বুঝো তো, ডিফাইন করতে হবে। সো ডিফাইনের ভালো বাংলা কি জানি না, আমি সংজ্ঞায়ন বলি আর কি। আর অনুবন্ধী অম্লক্ষারের কনসেপ্টটা, এটা এমসিকিউর জন্য মারাত্মক জরুরি। তোমাদের কি লাইটিংয়ে কোনো প্রবলেম হচ্ছে? একটু প্রবলেম হচ্ছে মনে হয়, তাই না? না ভাই সেরকম সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আগের দিন কেমন তো না আছে, কেমন জানি লাগতেছে। ওই যে দেখো কোনায় একটু আলো বের হয়ে গেছে, দেখছো? নাই। ওই যে এসি ঠিক করছি, তো এসির বাতাসের কারণে এই যে পর্দাটা সরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করে ফেলবো না, আমার একটু সময় লাগবে আগামী দিনের আর কি। ওকে, সো তারপরে হচ্ছে ওই অনুবন্ধী অম্লক্ষার নিয়ে, এটা কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে প্রচুর, বিশেষ করে অ্যাডমিশনে। আর তারপরে হচ্ছে অম্লক্ষারের বিয়োজন ধ্রুবক, অর্থাৎ যেটাকে আমরা বলবো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েট মানে বিয়োজিত হওয়া। সো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দ্যাট ইজ নাথিং বাট সাম সর্ট অফ কেসি, এই আর কি। সো চলেন প্রথমেই। বলছেন এই লিংকটা কি ক্লাস লিংকটা কি ফাউন্ডেশনের ওই দিবেন? বলছিলেন যে ফাউন্ডেশনের ওরা নাকি ক্লাস করবে। ও ও, আমি তো ভুলে গেছি। রাইট, তুই তো লক্ষ্মী ছেলে রে। হ্যাঁ দিয়ে দিব আমি ভাইয়া। হ্যাঁ, তাড়াতাড়ি দে তো, আমি ভুলে গেছিলাম, সরি। ফাউন্ডেশনের ওদেরকে দিয়ে দে, হ্যাঁ। ওই যে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিস, তাহলে সবাই পাবে। ওকে, সো প্রথমেই সবাইকে বলে রাখি, এই ভিডিওটা তোমরা অনেকে দেখছো, যারা দেখো নাই এখনও তারা একটু দেখে ফেলো। জাস্ট মনন একাডেমির চ্যানেলে গেলে এটা পাওয়া যাবে, এই যে অম্ল প্রকরণ লিখে সার্চ দিলে পাওয়া যায় মনে হয়। এই ভিডিওটা না দেখা থাকলে এই টপিকের ক্লাস করাটা আসলেই অমূলক। মানে তুমি অ্যাসিডের ক্লাসিফিকেশনই জানো না, যে কত রকমের অ্যাসিড হইতে পারে। সো তাইলে তুমি কি ক্লাস করতেছো, তাই না? তোমাকে 2-4টা যে আমি এক্সাম্পল দেখাচ্ছি এখানে, সেটাই দেখতেছো, এর বাইরে তো আসলে অনেক কিছু আছে। So এই ভিডিওটা অবশ্যই সবাই দেখে নিও। চলেন এবার অম্লক্ষারকে ডিফাইন করার জন্য এখনো পর্যন্ত আমাদের হাতে 3 ধরনের থিওরি আছে। সো সেই 3টা থিওরি কি কি? একটাকে বলা হয় আরহেনিয়াস মতবাদ, একটাকে বলা হয় ব্রনস্টেড লাউরি মতবাদ, আর একটা হচ্ছে লুইস মতবাদ। সো এটার উচ্চারণটা আসলে লরি, মানে এই আমরা বাঙালিরা বলি লাউরি, LOWRY। সো লাউরি শুনে মনে হয় যে লাউয়ের তরকারি, সংক্ষেপে লাউরি আর কি। অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে লরি। তো এই জিনিসটাকে আমি মনে রাখার জন্য, তোমরা যেহেতু মনে রাখতেই প্যারা খাও, এটাকে আমি বলি আবুল তত্ত্ব। আ, এটাকে বলি বু, এটাকে বলি ল। মনে রাখার জন্য যে কোনটার পরে কোনটা আসছে। প্রথম থিওরি যেটা আসছে আমাদের কাছে, সেই জিনিসটার নাম হচ্ছে আরহেনিয়াস মতবাদ। তোমরা যদি টাইম লাইন দেখো যে আগে আবিষ্কার হয়েছে কোনটা, আরহেনিয়াস। সব বইতে আগে আরহেনিয়াসে শিখায়, এটাই নিয়ম। তারপরে ব্রনস্টেড লাউরি, তারপরে হচ্ছে লুইস। সো এটাকে আমি মনে রাখার জন্য বলি আবুল। আতে আরহেনিয়াস, ব, বু মানে ব, ব্রনস্টেড লাউরি, তারপর হচ্ছে লুইস, ল। ওকে, সো এখন দেখেন আরহেনিয়াস মতবাদ কি বলছে। এখানে আমরা থিওরিগুলো আলোচনা করব, এক্সাম্পলগুলো পরের পেজে আলোচনা করবো আর কি। আরহেনিয়াস মতবাদ বলছে যেটা, সেইটা হচ্ছে জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে যে H+ দান করে, সে অ্যাসিড। এইটা হচ্ছে আরহেনিয়াস মতবাদ বলছে। এখন এই কথাটা কি নতুন না পুরান আপনাদের কাছে? পুরাতন। পুরাতন কথা। সো তাহলে এবার দেখেন পরের কথাটা কি বলবে। সে পরের কথাটা বলছে, জলীয় দ্রবণে যে হাইড্রোক্সিল আয়ন দান করে সে হবে কি তাইলে? বেইজ, হ্যাঁ। ক্ষার। ওই ক্ষার ক্ষারক নিয়ে কিন্তু আমি পেঁচাচ্ছি না, ঠিক আছে? ওই ক্ষার ক্ষারকের ঝামেলা ওইটা 9-10 লাগে, ইন্টারমিডিয়েটে উঠে আর লাগে না। এই কারণে ওই জাস্ট বুঝলেই হয়েছে আর কি, যে আমি কি মিন করতে চাচ্ছি। ওকে, সো এখন ঘটনা হচ্ছে এই যে যে কনসেপ্টটা তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো, এটা আসলে আরহেনিয়াস মতবাদের কথা ছিল। হয়তো বা এতদিন আরহেনিয়াস মতবাদ নামটা বলে নাই, বাট জিনিসটা হচ্ছে এইটা আর কি। তো এখন এই মতবাদের সবচেয়ে বড় উইকনেস, সবচেয়ে বড় দুর্বল জায়গাটা হচ্ছে জলীয় দ্রবণ ছাড়া কথা বলা যায় না। তোমার হাতে একটা জিনিস তুলে দিয়ে বললাম, বলতো এটা অ্যাসিড না ক্ষার, তুমি বলবা যে আমি একটু বাথরুম থেকে আসি। বাথরুমে কেন যাইতেছিস? এটাকে পানির মধ্যে দিতে হবে না? পানির মধ্যে দিয়ে তারপর চিন্তা করতে হবে আর কি। এক্সাম্পলে যাচ্ছি। আচ্ছা, এক্সাম্পল এখনই দেখায় ফেলি। এক্সাম্পল হচ্ছে, ধরো তুমি HCl কে পানির মধ্যে দিলা। HCl
তীর চিহ্নের উপরে অবশ্যই পানি লেখা উচিত। বিভিন্ন বইতে দেখলাম এরকম অনেক আগডুম বাগডুম কাজ করছে, এগুলো করাটা ঠিক না। যদি আরএনিয়াস মতবাদ নিয়ে কথা বলো অবশ্যই পানির কথা উল্লেখ করবা, হয় তীর চিহ্নের উপরে পানি লিখবা, নাহলে এখানে ব্র্যাকেটে একিউ লিখবে, অ্যাকুয়াস। সো এইটা পানিতে বিয়োজিত হলে কি তৈরি হয়, H+ যোগ হচ্ছে Cl-। এখন দেখেন সে যেহেতু প্রোটন তৈরি করতে পারতেছে, তার মানে তাকে আমরা অবশ্যই কি বলে ডাকবো বলেন তো, অ্যাসিড বলে ডাকবো। তোমরা কি বোঝেছো বন্ধুরা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা যদি বলি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি পানির মধ্যে দেই তাহলে কি হবে, সোডিয়াম প্লাস যোগ হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, কার জানি মাইকে শব্দ হয়। সে যেহেতু হাইড্রোক্সিল ও রাইয়ান মনে হয় বাসের মধ্যে, নাকি বাসে বসে বসে ক্লাস করতে, গাড়িতে বাবারে। আচ্ছা, যেহেতু সে হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে, তাহলে এটাকে কি অ্যাসিড বলবো আমরা, কি বলবো বলেন তো? এটাকে বলবো হচ্ছে বেস। একেবারে খুবই মৌলিক বাচ্চা বাচ্চা যে জিনিসগুলো সেইগুলোকে সে এক্সপ্লেন করতে পারে। এখন অনেকে আবার পারে না, তাহলে আমাকে একটু বলতো, হাইড্রোক্সিল মূলকযুক্ত সবাইকে তো পারার কথা নাকি, পারার কথা, কিন্তু সে পারে না। যেমন এক্সাম্পল নাও, ধরো আমি যদি বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এই বস্তুকে যদি আমি পানির মধ্যে দেই তাহলে কি তৈরি হয়, কিছুই তৈরি হয় না। মানে সে পানিতে দ্রবীভূত হয় না, পানিতে আয়নিত হয় না, পানিতে আয়নিত হয়ে সে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে না। তাহলে তোমার বলতে হবে এটা ক্ষার না, কিন্তু ওটা তো ক্ষার। ক্ষার মানে বুঝছো তো, 9-10 এর ক্ষার ক্ষারকের ডিফারেন্স ভুলে যাও। মানে সে যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করতে পারে, দ্যাটস ইনাফ টু বি কল্ড অ্যাজ এ বেস, ঠিক আছে? সো সেই সেন্স অনুযায়ী এটাকে আমার ক্ষার বলা যাচ্ছে না। আপনারা কি বুঝছেন আইডিয়াটা? বুঝছি ভাইয়া। খুবই মৌলিক জিনিস, বাট এই মতবাদের অনেক ত্রুটি আছে। সে প্রথম ত্রুটি হচ্ছে সে পানি ছাড়া কথা কইতে পারে না, মানে পানি না খায় মনে হয় যে রোজা রাখছি, ইফতারি না করে কথা কইতে পারতেছে না। 2 নাম্বার ঝামেলা যেটা, যে হাইড্রোক্সিলমূলক আছে তা সত্ত্বেও অনেককে আমরা বলতে পারতেছি না আর কি। তো তারপরে আমাদের নতুন থিওরিতে চলে গেলাম, ব্রনস্টেড-লাউরি মতবাদ। এই মতবাদে কি বলছিল, এই মতবাদে বলছে হচ্ছে জলীয় দ্রবণ লাগবে না, যে কোনো মাধ্যমে, পার্থক্যগুলো বোঝো, যে কোনো মাধ্যমে। সে আরেকটু দিল খোলা হয়েছে, দিল খোলা বুঝো নাই, সে ডেফিনেশনটাকে রেস্ট্রিক্ট করে দিছিল যে জলীয় দ্রবণই লাগবে, আর এখন বলতেছে সে যে কোনো মাধ্যম হইতে পারবে, যে কোনো মাধ্যমে। এর মতোই কথা বলছে যে প্রথম কথাটা একই, 100% একই কথাই বলছে, যে H+ দান করে সে হচ্ছে অ্যাসিড। এই যে আমি কপি করে নিয়ে গেলাম, এই যে দেখেন একই কথাই বলছে, ডিফারেন্স নাই। এখন পরের কথাটা আবার একটু চেঞ্জ করে বলছে। কি করছে দেখেন এইখানে, এই যে এটাকে নিয়ে আসলাম, যে H+ কি বলছে জানো, গ্রহণ করে। কারণটা বোঝো, অ্যাসিড যেহেতু প্রোটন ছাড়ে, তাহলে কাউকে না কাউকে তো নিতে হয়। কে নেয়, যে নেয় তাকে আমরা বলবো হচ্ছে বেস। তোমরা কি বুঝছো আমার কথা বন্ধুরা? ডেফিনেশনটা হালকা একটু বদলায় দিছে, পুরা জিনিসপত্র চেঞ্জ হয়ে গেছে। এবং বলেন তো কোন মতবাদটা একটু বেশি স্মার্ট লাগতেছে, আরহেনিয়াস নাকি ব্রনস্টেড? ব্রনস্টেড-লাউরি আর একটু বেটার, কারণ আগে তোমার দুইটা জিনিস চেনা লাগতো, প্রোটনও চেনা লাগতো, হাইড্রোক্সিলও চেনা লাগতো। প্রোটন ছাড়লে অ্যাসিড, হাইড্রোক্সিল ছাড়লে ক্ষার। আর এখন শুধু তুমি প্রোটন চেনো, দ্যাটস মোর দ্যান ইনাফ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে কে অ্যাসিড আর কে ক্ষার। প্রোটন যদি ছাড়ে কেউ তাহলে অ্যাসিড হবে, প্রোটন যদি কেউ রিসিভ করে, গ্রহণ করে, তাহলে তাকে তুমি ক্ষার বলবা। তাহলে এক্সাম্পলে কি বলা যায়, কার্বনিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। গরু কোথাকার। দেখো আমি যদি HCl দিয়ে এক্সাম্পল দিতে যাই, এখানে বইতে যে ঝামেলাগুলো করছে সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনে নাও। বইতে প্রচুর আবুল তাবুল লেখছে, বিভিন্ন বইতে, কোন কোন বইতে করছে কি উল্টাপাল্টা জানিও না। এইখানে আবার পানি মেরে দেখাইছে। যদি তুমি HCl-কে দেখাইতে চাও ব্রনস্টেড-লাউরি মতবাদে, তখন বরং পানি লেখা যাবে না। পানি লেখলে তুমি আবারও সেই আরহেনিয়াসের মধ্যেই চলে যাচ্ছ। তোমাকে বরং দেখাইতে হবে পানি ছাড়াও সে যে প্রোটন ছাড়তে পারে, এইটা দেখাইতে হবে। তাইলে বলতে পারবো যে সে হচ্ছে কি বলেন তো, অ্যাসিড। তোমরা কি বুঝছো আমার কথা? তখন বরং এইখানে গ্যাস বা অন্য যে কোনো মাধ্যমে সে যে কাজটা পারে সেইটা দেখানো উচিত। কেউ বোঝে না আমার কথা? এখন বলো তো, HCl যে গ্যাসীয় মাধ্যমে প্রোটন ছাড়তে পারে, এই প্রমাণ তুমি দেখছো কোথায়? দেখছো বলো? গ্যাসীয় মাধ্যমে সে যে প্রোটন ছাড়তে পারে, এটা কোথায় দেখছো? কোথাও তো দেখি না, এমনি আপনি বলতেছেন যে মানে নিতেছি। এই গাধারা, তোরা 9-10-এ থাকতে ওই অঙ্কটা করছিস না? ইন্টারে কতগুলো অঙ্ক করাইছি ফাউন্ডেশন বলতে ওই যে কি বলে গ্যাস ডায়নামিক্সে, যে এই পাশে ছিল অ্যামোনিয়া সিক্ত তুলা, এই পাশে ছিল HCl সিক্ত তুলা, সেইখান থেকে যে অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছিল আর এই পাশ থেকে HCl বেরোচ্ছিল, মনে পড়ে আপনাদের?
সো সেইখানে ওই যে গ্যাসগুলো যে ব্যাপিত হচ্ছিল সেই গ্যাসে গ্যাসে বিক্রিয়া করে এখানে কি তৈরি করতেছিল আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করতেছিল না ওই বিক্রিয়াটা চিন্তা করো না ওইখানে কি হচ্ছিল অ্যামোনিয়ার সাথে যখন HCl এর বিক্রিয়া হচ্ছিল তখন HCl কে কি করতে হচ্ছিল বলেন তো আমাকে একটু প্রোটন ছেড়ে দিতে হচ্ছে না প্রোটন ছাড়তেছে যে প্রোটনটা গ্রহণ করতেছে হচ্ছে অ্যামোনিয়া সো ওই যে HCl যে প্রোটন ছাড়ে গ্যাসীয় মাধ্যমে দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রুফ যে সে জলীয় দ্রবণেই না সে যে কোনো মাধ্যমেই অ্যাসিড কেউ বোঝে না বুঝছি ভাই বুঝছি আচ্ছা সো এটা গেল তাহলে এখন HCl কে অ্যাসিড হিসাবে প্রমাণ করা গেল ফর এনি মিডিয়াম এবার আসো হুম এমন হয় যে কোনো অ্যাসিড বা কোনো বেস বা কোনো নির্দিষ্ট মিডিয়ামে প্রোটন ছাড়তেছে বা প্রোটন গ্রহণ করতেছে তাহলে আমি কি বলবো মানে সব সব মিডিয়ামে সে যে মাধ্যমে এইখানে তো বলে দিছিল তো এই সংজ্ঞায় তো বলে দিছে যে কোনো মাধ্যমেই সে প্রোটন যদি ছাড়ে তাহলে সে অ্যাসিড হবে প্রোটন যদি গ্রহণ করে তাহলে সে ক্ষার হবে বোঝো নাই আর যদি কিছু 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 মাধ্যমে করে কিছু কিছু মাধ্যমে না করে তাহলে তাহলে যে মাধ্যমে করে ওই মাধ্যমে আমরা অ্যাসিড বলবো যে মাধ্যমে করে না ওই মাধ্যমে অ্যাসিড চরিত্র দেখাইতে পারতেছে না বোঝো নাই আচ্ছা এবার আরেকটা এক্সাম্পল দেখো ধরো অ্যামোনিয়া সাহেব অ্যামোনিয়া তিনি যে ক্ষার আমরা যে জানি কেমনে জানি অ্যামোনিয়ার সাথে যদি তুমি প্রোটন যোগ করো যে মাধ্যমে হোক ও মূলত এই ঘটনা ঘটায় কোথায় গ্যাসীয় মাধ্যমে ঘটায় তাই না সো যদি তুমি তার সাথে প্রোটন যোগ করো সে কি রিসিভ করে এটা নেয় নাকি নেয় না বলো নেই ভাই নিয়ে কি তৈরি করে আমাকে একটু বলেন তো অ্যামোনিয়া অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়াম বলে থেমে গেলে হবে না অ্যামোনিয়াম আয়ন তৈরি করে সো দ্যাট ইজ দ্য প্রুফ যে সেই বস্তুটাই যে অ্যামোনিয়াটা সে একটা কি বলেন তো আমাকে একটু এটাকে আমরা বলবো হচ্ছে একটা বেস বুঝেছো বুঝছি ভাই দ্যাট ইজ দ্য থিং এইবার আসো বন্ধু নতুন মতবাদে যাই তো এই মতবাদেরও কিছু গ্যাঞ্জাম আছে সেই গ্যাঞ্জামগুলো আস্তে আস্তে আমরা দেখবো না অনেকের মধ্যে আছে প্রোটন নাই যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা অম্লধর্মী জিনিস তারপরে সালফার ট্রাইঅক্সাইড অম্লধর্মী জিনিস তারপরে ক্যালসিয়াম অক্সাইড এটা একটা ক্ষারধর্মী জিনিস এদের মধ্যে প্রোটন নাই সো এরা প্রোটন গ্রহণও করে না দানও করে না মানে প্রোটনের সেন্সে এরা খেলেই না এদের খেলার স্টাইলই পুরো আলাদা তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা অ্যাসিড ক্ষার বলতে পারতেছি না আমি এগুলো দেখাচ্ছি একটু পরে লেখা আছে সব আর কি আমার মুখে বলতে হবে না মানে ওগুলোকে বলে সীমাবদ্ধতা ওই তত্ত্বগুলোর সীমাবদ্ধতা ওই সীমাবদ্ধতা আমি লিখে নিয়ে আসছি আচ্ছা তারপর আসলে লুইস মতবাদে যাচ্ছি সো ওই উইকনেসের কারণে আমরা চলে যাচ্ছি নতুন মতবাদে এই মতবাদটায় করে কি সে করছে কি আগের দুইটা মতবাদের ভুল ত্রুটি খুঁজে বের করছে করে ভালো ভালো জিনিসগুলো সে নিয়ে গেছে এই যে তাহলে এই কথাটাকে নিয়ে যাবে সে কারণ এই কথাটা ভালো ছিল বোঝো নাই বন্ধু বুঝছি ভাই এটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে সে বলতেছে যে কোনো মাধ্যমে যে আগের বার কথা বলছিল সবাই কি দিয়ে প্রোটন দিয়ে কথাবার্তা বলছে ও প্রোটনের অপোজিট জিনিস কি চিন্তা করলো ইলেকট্রন প্রোটন তো হচ্ছে পজিটিভ পরমাণুর কেন্দ্রে থাকে ও তো আসলে নড়াচড়া করে না নড়াচড়া করে কি ইলেকট্রন সো ও আগের কথাটাই বললো জাস্ট ইলেকট্রনের সেন্সে বলছে আর কিচ্ছু না তাহলে যে ইলেকট্রন দান করে আমাকে একটু বলেন তো সে কি হবে অ্যাসিড নাকি বেস বেস কেন বুঝছো সবাই পজিটিভ জিনিস যদি দান করে ফেলো পজিটিভ জিনিস দান করে ফেললে তুমি তো অ্যাসিড হচ্ছ তাহলে নেগেটিভ জিনিস দান করে ফেললে তো তোমার ক্ষার হওয়ার কথা বুঝিস না এই ব্যাপারটা বুঝছি ভাই নতুন কোনো কথা না আগের কথাটাকেই সে একটু নতুন করে বলছে এবং এখানে একটু খেয়াল করে দেখো পরমাণু নিয়ে কথা বলতে যে থমসন যা যা বলছিল তার অনেক কিছু রাদারফোর্ড অস্বীকার করছে বলছে মিথ্যা কথা ভুল কথা রাদারফোর্ড যা যা বলছিল বোর এসে অনেক কথা বলছে এগুলো ভুল এগুলো ভুয়া এগুলো চলে না বোঝা নাই কিন্তু এইখানে তিনটা মতবাদ দিয়ে আমরা অ্যাসিড এবং ক্ষারকে ডিফাইন করার চেষ্টা করতেছি কোনো মতবাদই কারোর সাথে সাংঘর্ষিক না সবাই এসে বলছে ওর কথাও ঠিক আছে বাট আমারটা একটু বেটার পরের জন এসে বলতেছে যে আগের দুইজনের কথাও ঠিক আছে আমারটা আরেকটু বেটার আরেকটু স্মার্টার সো দ্যাটস দ্য বিউটিফুল পার্ট অফ দ্যাট থিং সো যে ইলেকট্রন দান করে সে যদি বেইজ হয় তাহলে এবার বলেন তো উল্টা করে আমরা কি বলবো যে ইলেকট্রন কি করে বলেন তো গ্রহণ গ্রহণ করা নিয়ে কথাবার্তা বলবো যে ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে সে হচ্ছে অ্যাসিড হবে বুঝেছ উল্টা জিনিস একটা কনসেপ্ট শিখলে এখানে হচ্ছে হুম। আর্হেনিয়াসের সনাতন মতবাদ ব্রনস্টেড ও লাউরির প্রোটনীয় মতবাদ লুইসের হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ এভাবে বলা যায় না বলবো না পরে গাধা আগে আমাকে উদাহরণ লিখতে দে এবার আসো ঘটনা হচ্ছে এখানকার এক্সাম্পল আমরা একটু দেখে ফেলি কি করা যায় এখানে লুইস মতবাদে তুমি আগে আমি অ্যামোনিয়া দিয়ে এক্সাম্পল দিচ্ছি তুমি যে আগে এই বিক্রিয়াটা দেখাচ্ছিলা যে অ্যামোনিয়া হচ্ছে বেইজ এটার একটু ভিতরের দিকে যদি তাকাও তাহলে আর একটু মজার জিনিস পাবা সেই মজার জিনিসটা কি দেখো
প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এই কিছু জায়গায় আছে লুইস মতবাদের এই কনসেপ্টগুলো খোলাসা করার জন্য খুব ভালো হতো যদি তোমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়া থাকতা, সন্নিবেশ সমযোজী বন্ধনটা বোঝা থাকতা। তো যাই হোক, যতটুকু বোঝো তা দিয়ে আমি একটু দেখাই দিচ্ছি আর কি। এইখানে প্রশ্নটা হচ্ছে, এই প্রোটনটাকে যে ও রিসিভ করে, প্রোটনটাকে কেন রিসিভ করে বল। এটা লোন পেয়ার ইলেকট্রন আছে। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। মূলত এই মুক্ত ইলেকট্রনটা আগের বার দেখাই দেই নাই, কিন্তু এইবার দেখাই দিতে হবে। আমার কথা কি বোঝাছো? এই মুক্ত ইলেকট্রনটা দেখায় দিয়ে ওরা তীর চিহ্ন দিয়ে দিবা, যে আসলে ওই প্রোটনটাকে মুক্ত জোড় ইলেকট্রন দান করে। সো ইলেকট্রন দাতা যে ইলেকট্রন দান করে তার কি হওয়ার কথা? প্রোটন দান করলে অ্যাসিড হয়, তাহলে ইলেকট্রন দান করলে ক্ষার হওয়ার কথা। তাহলে দ্যাটস ওয়াই সে হচ্ছে ক্ষার। তোমরা বোঝো না আমার কথা বন্ধু? বুঝছি ভাইয়া। আচ্ছা, এই সুবাদে একটু বলে রাখি, সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে। সেটা হচ্ছে যখন আমার দুইটা পরমাণু বন্ধন যুক্ত হয়, ধরো এ এর সাথে এ যুক্ত হচ্ছে, এবং যদি এমন হয় এর লাস্টের শেলে এক জোড়া মুক্ত মানে একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল, তাহলে এই এরও একটা থাকবে। এখন ঘটনা হচ্ছে আমাদের এই দুইটা যখন বন্ধন যুক্ত হয় তখন চেহারাটা দেখতে কেমন হয়? এই যে এ ছিল, তার সাথে এই বস্তুটা ছিল, এই যে এরকম আমরা এইভাবে ছবি আঁকি না ছোটবেলা থেকে, এটাকে আমরা বলছি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন মানে কি? আমি একটা ইলেকট্রন দিব, তুমি একটা ইলেকট্রন দিব, আমরা শেয়ার করব। এইবার আসো সন্নিবেশ সমযোজী বন্ধনের ঘটনা কি। সেটা হচ্ছে এ এর সাথে আর একটা পরমাণু থাকলো, ধরো তার নাম হচ্ছে বি, যে ক্ষেত্রে এই এক জোড়া ইলেকট্রন দুইটাই একজনের কাছে হইতে পারে না, আমার কাছে মুক্ত জোড় ইলেকট্রন ছিল এরকম হইতে পারে। আর আরেকজনের কাছে যেটা থাকা লাগবে সেই জিনিসটা হচ্ছে একটা ফাঁকা অরবিটাল, যে অরবিটালটার ক্যাপাসিটি আছে ইলেকট্রন রিসিভ করার। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এটা অনেকেই বোঝে না, যে সন্নিবেশ সমযোজী বন্ধন হইতে কি লাগে। হইতে যেটা লাগে, একজনের কাছে লাগে এক জোড়া ইলেকট্রন, আর আরেকজনের কাছে থাকা লাগে হচ্ছে ওই ইলেকট্রনটা রিসিভ করার মতো ফাঁকা জায়গা। তাহলে এবার কি হবে জানো? দেখো এবার এই এ যাবে আর এই বি আসবে ওইখানে, দুইজন মিলে এই যে দেখেন একটা বন্ধন তৈরি করছে, এবং এই দুইটা বন্ধন পারফেক্টলি আইডেন্টিক্যাল। এইটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন। আর বন্ধন কেমনে জানি লেখে, বন্ধন, আর উপরেরটাকে বলে শুধুমাত্র সমযোজী বন্ধন। তোমরা কি বোঝাছো বন্ধু? এবং ওই এ বন্ড এ যেটা, মানে ওইটাকে লেখার নিয়ম হচ্ছে এইভাবে, এ বন্ড এ, আর এইটাকে লেখার সিস্টেম হচ্ছে এ অ্যারো বি। অর্থাৎ এখানে আমরা দাতা পরমাণু বলবো এ কে, কারণ এই মূলত ইলেকট্রন দান করছিল আর বি হচ্ছে ইলেকট্রন রিসিভ করছিল। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এ অ্যারো দিয়ে তারপরে বি এর দিকে দেখাবো। তোমরা কি বোঝাচ্ছ? ওকে, সো এখন ঘটনা হচ্ছে, একটা কথা বারবার বলতেছি, আবার একটু বুঝে নাও। কোনো জায়গায় সমযোজী বন্ধন গঠিত হোক আর সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হোক, ওইখানে বন্ধন গঠনের পরে যদি তুমি যাও, তুমি যে কি এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য খুঁজে পাও? একটু তাকায় দেখো তো, এই বাক্সটা সরাই দেই, বন্ড ফর্মেশন হয়ে যায়, কোনো পার্থক্য বোঝা যায় না। তুমি যদি তার পিছনের দিকে না আসো যে আগে কি ছিল, বন্ড ব্রেক করে না দেখলে কখনো বোঝা যায় না। সো এই জন্য আমরা একটা কথা বলে থাকবো, সাধারণ যে সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধন পারফেক্টলি আইডেন্টিক্যাল, বোঝার কোনো উপায় নাই আনলেস ইউ লুক এট দ্য প্রিভিয়াস থিং, যে আসলে কি ছিল আগে। বাবা আমার কথা কি বুঝছিস তোরা এই ব্যাপারটা? বুঝছি ভাই। জি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। এই তো হয়ে গেল। সো এখন দেখো, তোমরা বুঝতে পারতেছো এখানে অ্যামোনিয়ার সাথে, এই যে অ্যামোনিয়াতে 3টা হাইড্রোজেন বন্ড করা ছিল এরকম, আমরা ছোটবেলায় দেখছি। এরপরে এর হচ্ছে এক জোড়া মুক্ত ইলেকট্রন ছিল, এই মুক্ত ইলেকট্রনটা কাকে দিছে বলেন তো? এইচ প্লাসকে দিছে। এটাকে আমরা বলতেছি সন্নিবেশ সমযোজী বন্ধন। এই যে এরকম গাঠনিক সংকেতটা হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা, সো এবার আসো অ্যাসিডের একটা এক্সাম্পল দেখি। তোমরা কি জানো অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছোটবেলায় পড়ার কথা 9-10-এ, এটা একটা অষ্টক সংকুচিত যৌগ, অর্থাৎ এখানে অ্যালুমিনিয়ামের লাস্টের শেলে 8টা ইলেকট্রন কিন্তু নাই, আছে 6টা। মনে পড়ে? জি ভাইয়া। ওর যেহেতু 6টা ইলেকট্রন আছে লাস্টের শেলে, ও তাহলে করবে কি, ইলেকট্রন সমৃদ্ধ যারা আছে, এই যে এক জোড়া ইলেকট্রন যার লাস্টের শেলে এক্সট্রা আছে, বা এক্সট্রা বলতে মুক্ত জোড়, তাদের সাথে যায় খুব খাতির দেখাবে, খুবই ভাব পাতানোর চেষ্টা করবে, কেন? তার ওই মুক্ত জোড় ইলেকট্রনটা দরকার। এবং সে আসলেই, ধরো বিভিন্ন কিছুর এক্সাম্পল দেওয়া যায়, আমি সবচেয়ে সহজ উদাহরণটা দিই, ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়নের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আমাকে একটু বলেন তো? 7 7টা নাকি 8টা? 7 ক্লোরিনের থাকে 7টা, সিএল মাইনাসের 8টা। সিএল মাইনাসের তো 8টা থাকে।
সো সিএল মাইনাসের সাথে ও একটু ভাব করে, ভাব করার পরে কি হয় জানো, ওর এক জোড়া ইলেকট্রন সে নিতে পারে। তাহলে এখানে আমাদের দেখানো উচিত যেটা এইভাবে করে, যে এখানে ডট ডট আছে, এরকম অনেকগুলা ডট ডট আছে, কয়টা থাকবে, 8টা থাকবে। ওই যে কোনো একটা ডট ডট অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন সে এই অ্যালুমিনিয়ামটা গ্রহণ করতে পারে। গ্রহণ করার ফলে প্রোডাক্টে আমরা কি পাবো, প্রোডাক্টে আমরা পাবো হচ্ছে এল, বলো সিএল, তারপরে কত কি লিখবো, এলসিএল 4 মাইনাস। কেন বুঝো না, আগে তো আমি AlCl3 ছিলাম, আরও একটা ক্লোরাইড আয়ন ঢুকলো, সো আলটিমেটলি আমি হয়ে গেলাম AlCl4 মাইনাস। বুঝছেন আপনারা আমার কথা? ক্লোরাইড আয়নের এখন ইলেকট্রন কমে যাচ্ছে না? না, কমে যাচ্ছে না, কমে যাচ্ছে না। এই যে তাকায় দেখো, ও আচ্ছা, না 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 এইদিকে তাকাও, এই যে এই পরমাণুটার প্রোটন আর ইলেকট্রনের যে হিসাব ছিল ওর কাছে ছিল, ওরও যা প্রোটন ইলেকট্রনের হিসাব ছিল। যখন সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয় কোনো নতুন আয়ন তৈরি হয় না। আগে যদি টোটাল জিনিসটা আয়নিত থাকে তাহলে ওই প্রোডাক্টে ওই একই আয়নই পাওয়া যায়। এই যে দেখো আগের এক্সাম্পল দেখো, কই গেল, এই যে এটা, এই বাম পাশের টোটাল চার্জ কি ছিল, এর মধ্যে সব প্রোটন ইলেকট্রন সমান ছিল, চার্জবিহীন। এটার মধ্যে একটা পজিটিভ, ওই যে প্রোডাক্টও একটা পজিটিভ আছে, শেষ। এইখানে দেখো এটা চার্জবিহীন, ওইটা আবার একটা ঋণাত্মক চার্জ যুক্ত, প্রোডাক্টও এই একটা ঋণাত্মক চার্জই থেকে যাবে। নিট চার্জ ওইটাই থাকে, কোনো কিছু বাড়ে না, কোনো কিছু কমে না। আর সন্নিবেশ সমযোজী বন্ধনের মাহাত্ম্যটা হচ্ছে যেখানে এই এটাকে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে দিতে হচ্ছে না, বুঝিস নাই, পুরাপুরি দিয়ে দিতে হচ্ছে না, দিয়ে দিলে তো আয়নিক বন্ধন হয়ে যেত। ও যেটা করে বলে যে আমার ইলেকট্রন আমার কাছেই থাকবে, তুমি আমার কাছে আসো, তুমি আমার সীমানার মধ্যে থাকো, তাহলে ওই জোড়া ইলেকট্রনটা আমারও থাকবে তোমারও থাকবে। দ্যাটস দ্য রিজন ওয়াই দে শেয়ার ইকুয়ালি। তারা যেহেতু সমান সমান শেয়ার করতেছে, এই জন্য এটাকে এখনো বলে সমযোজী বন্ধন। বুঝিস নাই বাবা, সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়া যেমন শেয়ার করে, এরাও কিন্তু শেয়ারই করতেছে। ওইখানে পার্থক্য হচ্ছে 50-50 শেয়ারিং, একটা ইলেকট্রন একজন দিছে আর একটা ইলেকট্রন আরেকজন দিছে। আর এখানে হচ্ছে 100% ইলেকট্রন একজন দেয় আর একজন 0% ইলেকট্রন দেয়। তবে সেও কিছু একটা দেয়, এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। ও কি দেয় বলো তো আমাকে একটু? ফাঁকা জায়গা, ফাঁকা অরবিটাল দেয়। ওই ফাঁকা অরবিটালটা না দিতে পারলে ওর সাথে খাতিরটা হইতো না, বোঝা না? বুঝছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে এই হচ্ছে আমাদের থিওরিটা গেল। তাহলে মূল কনসেপ্ট হচ্ছে এইটা, আবার একটু চোখে দেখে নাও। এইখানে কথা বলছে জলীয় দ্রবণে যদি প্রোটন ছাড়তে পারে, প্রোটন উৎপন্ন করতে পারে, তাহলে বলবো অ্যাসিড। যদি হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাহলে বলবো ক্ষার। ভালো কথা। এই মতবাদে বলছে জলীয় দ্রবণ লাগবে না, আরএনএস মতবাদে, সরি ব্রনস্টেড-লাউরি মতবাদে জলীয় দ্রবণ লাগবে না, যে কোনো মাধ্যমে তুমি প্রোটন ছাড়তে পারলে অ্যাসিড হবা, যদি হাইড্রোক্সিল ছাড়ো তাহলে ক্ষার হবা। সরি, প্রোটন গ্রহণ করতে পারলে ক্ষার হবা। বুঝেছো? আমি ভুলভাল বলতেছি, আবারও বলি প্রথম থেকে। জলীয় দ্রবণে যদি প্রোটন ছাড়তে পারে তাহলে অ্যাসিড, আর যদি হাইড্রোক্সিল ছাড়ে তাহলে ক্ষার। ব্রনস্টেড-লাউরি মতবাদে বলছে যে কোনো দ্রবণেই, যে কোনো মাধ্যমেই প্রোটন ছাড়তে পারলে অ্যাসিড, প্রোটন গ্রহণ করতে পারলে ক্ষার। আর এই মাধ্যমে প্রোটন নিয়ে কোনো কথাই বলে নাই, বলছে ইলেকট্রন নিয়ে কথাবার্তা। ইলেকট্রন ছাড়তে পারলে কি হবে, অ্যাসিড না ক্ষার? ক্ষার হবে, কারণ প্রোটন ছাড়তে পারলে তো অ্যাসিড হয়, তাহলে ইলেকট্রন ছাড়তে পারলে ক্ষার হবে। আর এখানে ইলেকট্রন গ্রহণ করতে পারলে অ্যাসিড হবে। এখন যেহেতু কথাগুলো এইভাবে আমরা বলতেছি, তাহলে এই যে যে মতবাদটা, আচ্ছা এই মতবাদটাকে কি বলে জানো? এটাকে বলা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ, কারণ ইলেকট্রন দিয়ে কথাবার্তা বলতেছে। তোমরা কি বুঝেছো? ইলেকট্রনীয় মতবাদ, এই মতবাদটাকে কি বলবো বলেন তো? প্রোটনীয় মতবাদ। এইটার সমস্ত কথাবার্তা প্রোটন দিয়ে, এই জন্য বলে প্রোটনিক কনসেপ্ট বা প্রোটনীয় মতবাদ। তাহলে আমাকে একটু বলেন এই মতবাদটাকে কি বলবো? সেটা কথা বললে মাইর খাবা। বলো। প্রশ্নটা একবার বলবেন? এইটাকে আমরা বলছি ইলেকট্রনীয় মতবাদ, কারণ এখানে ইলেকট্রন দান গ্রহণ নিয়ে কথা। এটাকে বলতেছি প্রোটনীয় মতবাদ, কারণ এটা প্রোটন দান গ্রহণ নিয়ে কথা। এইটাকে কি মতবাদ বলা যায়? আচ্ছা, এটাকে অনেকেই বলে জলীয় মতবাদ, অনেকে বলে পানীয় মতবাদ, যে পানীয় পান করতেছি ঈদের দিন। আয়নিক মতবাদ। আচ্ছা, কে তুই, নাম কি? আয়নিক মতবাদ বললি? সামিউল শিফাত। আজকে তোর জীবনের কণ্ঠস্বর শুনলাম, আল্লাহ এই জন্য আমাকে মনে হয় বাঁচায় রাখছিল এখনো, যে তুই তো এখনো এক শান্দুর গলা শুনোস নাই। এইটাকে বলে হচ্ছে, এইটাকে বলে সনাতন মতবাদ, অর্থাৎ ওল্ড কনসেপ্ট। কারণ এই মতবাদ আদি আমল থেকেই চলে আসতেছে, এর কোনো ক্ষয় নাই, ভয় নাই, এভাবেই বেঁচে আছে। এটাকে জলীয় মতবাদ বলা যাবে না। আপনারা কি বুঝছেন আইডিয়াগুলো? এগুলো তো অফলাইনে বলেন নাই ভাইয়া। সনাতন মতবাদ বলি নাই? না ভাইয়া।
হেই গরু কোথাকার। আচ্ছা, হয়তো বা কোনো কারণে মিস হয়ে গেছে, কত কিছুই হয়। আচ্ছা, এবার আসো স্পেসিফিক ধরে ধরে বিভিন্ন মতবাদের ভালো কথা খারাপ কথা বলবো। তো বইতে প্রত্যেকটা মতবাদের যেটা করছে, সফলতার চেয়ে তাদের কুটনামি করছে বেশি, অর্থাৎ সবার দুর্বলতা দেখাইছে বেশি। আমি একটু খুঁজে খুঁজে তাদের সফলতা বেশি করে দেখানোর চেষ্টা করছি। আর এগুলো পরীক্ষায় আসা উচিত, এই কারণে আমি একটু কি বলে স্ট্রিক্টলি লিখে নিয়ে আসছে। আগে কোনোদিন কোনো ব্যাচে আমি এভাবে লিখে দেখাই নাই। সো কথাগুলো একটু দেখি। জলীয় দ্রবণে যদি হয় আরহেনিয়াস মতবাদ, তাহলে অ্যাসিড ক্ষারককে বিভিন্ন বিক্রিয়া ধর্ম ব্যাখ্যার ক্ষেত্রে আরহেনিয়াস মতবাদ সম্পূর্ণভাবে সফল হয়েছে। মানে আসলেই জলীয় দ্রবণের বিক্রিয়া যদি হয় তাহলে সে সম্পূর্ণ সফল বলা লাগবে আর কি। এই মতবাদের সাহায্যে অ্যাসিড ও ক্ষারকের প্রশমন বিক্রিয়া ব্যাখ্যা করা যায়। খুব ভালো কথা, খুব ভালো কথা। কারণ এই যে অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়া তোমরা দেখছো না, কি তৈরি হয়? লবণ আর পানি। তারপরে ওই যে প্রশমন তাপের যে ব্যাপারটা, প্রশমন তাপ কত জানি হয়? -57.34। এই প্রশমন তাপ যে কেন -57.34 হয়, এটা তো পারফেক্টলি এক্সপ্লেন করা যায় আরহেনিয়াস মতবাদ দিয়ে। কারণ আরহেনিয়াস মতবাদই বলছে অ্যাসিড প্রোটন ছাড়ে আর ক্ষার হচ্ছে হাইড্রোক্সিল ছাড়ে। তারপরে কি হবে? ওই যে প্রোটন আর ওই যে হাইড্রোক্সিল, এই দুইজন মিলে কি তৈরি করে? পানি। আর এই বিক্রিয়াটার ডেলএইচ নির্ণয় করে দেখা গেছে পারফেক্টলি -57.34। তার মানে প্রশমন তাপের যে ব্যাখ্যা, এইটার জন্য কিন্তু আরহেনিয়াস মতবাদ ছাড়া কোনো কথা হবে না। তোমরা অনেকেই যদি মনে করো যে ভাই তাহলে লেটেস্ট মতবাদ তো চলে আসছে, লুইস মতবাদ, ব্রনস্টেড লাউরি, তাহলে ওগুলা থাকুক, আরহেনিয়াস ফালাই দেই না। এই কনসেপ্ট, এই বিষয়টা তুমি আরহেনিয়াস ছাড়া এক্সপ্লেন করতে পারবে না যে কেন হয় এরকম। ইলেকট্রন ট্রান্সফার হলে তো সেখানে -57.34 তৈরি হওয়ার কথা না। লুইস মতবাদ দিয়ে যদি ব্যাখ্যা করার চেষ্টা করো, তোরা কি আমার কথা বুঝতেছস? জি ভাইয়া। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তারপরে আসো বন্ধু, আরহেনিয়াস মতবাদের সাহায্যে অ্যাসিড বা ক্ষারের তীব্রতাকে বিয়োজন ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করা যায়। খুবই ইন্টারেস্টিং পয়েন্ট, খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। বিয়োজন ধ্রুবক কি, ওটা যখন দেখবা তারপরে বুঝবা যে এই আরহেনিয়াস মতবাদ ছাড়া তুমি ওই বিক্রিয়াটাই লিখতে পারতা না। আর ওই বিক্রিয়াটা যদি লেখা না যাইতো তাহলে বিয়োজন ধ্রুবক আসতো না। সো বিয়োজন ধ্রুবকের কনসেপ্ট টোটালি ডিপেন্ডস আপন আরহেনিয়াস কনসেপ্ট। তারপরে আসো 5 নাম্বার কি বলছে, কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড প্রভাবক হিসাবে কাজ করে। এইটা অর্গানিক পড়তে গেলে আমরা বেশি টের পাই যে বিভিন্ন বিক্রিয়া, আমরা ওই যে বলি না কি এস্টারের অম্লীয় আদ্র বিশ্লেষণ বা ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, ওইখানে অম্ল বা ক্ষার যে আসলে কিভাবে ইম্প্যাক্ট ফেলে রিয়াকশনের, যে যখন মেকানিজম লেখা লাগে তখন তুমি যদি না বোঝো যে এই বস্তুটা থেকে তো প্রোটন আসে, ওই বস্তুটা থেকে তো হাইড্রোক্সিল আসে, ওই হাইড্রোক্সিল আয়ন কিভাবে যে রিয়াকশনকে এফেক্ট করে বা ওই H+ যে কিভাবে এফেক্ট করে, জীবনে ব্যাখ্যা সম্ভব না। সো এই জিনিসগুলো বোঝার জন্য তোমার আরহেনিয়াস কনসেপ্ট লাগবে আর কি। এই প্রত্যেকটা জিনিস বুঝবা খুব ভালো করে, ধীরে ধীরে আমি জাস্ট আপাতত বলে যাচ্ছি আর কি। সীমাবদ্ধতা দেখতে হবে এবার আমাদের, সীমাবদ্ধতা। ওকে, কি বলছি? আরহেনিয়াস মতবাদ জলীয় দ্রবণ ছাড়া কথা কইতে পারে না। কিছু একটা কইতে গেলে আমি রোজা রাখছি, আমাকে একটু পানি দাও, আমি কি করবো? জলীয় দ্রবণ ছাড়া তার কোনো কথা নাই। আচ্ছা, তারপরে আর একটা ব্যাপার আসো, যে এ যে প্রোটন নিয়ে কথা বলছে, জলীয় দ্রবণে আসলে প্রোটনের কোনো অস্তিত্ব থাকে না, বোঝা নাই? আমরা যে বলি যে অ্যাসিড পানিতে ঢেলে দিলে প্রোটন তৈরি হয়, এই বস্তুটা থাকে না। কেন থাকে না? কোনো একটা অ্যাসিড থেকে যখনই প্রোটন আসে, ওই প্রোটনটা মূলত পানির সাথে বিক্রিয়া করে। পানির সাথে বিক্রিয়া করে একটা মজার জিনিস তৈরি করে, তার সংকেতটা হচ্ছে H3O+। এবং তোমরা কি বলতে পারবে এখানে পানির সাথে প্রোটনের কি ধরনের বন্ধন তৈরি হয়? শ্বেতাব চন্দ্র বাদে, ইমন চন্দ্র বাদে? সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী। এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হয়। এই যে দেখেন, পানির 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে না, জানেন আপনারা? ওই 1 জোড়া মূলত প্রোটনকে দেয়। দেওয়ার ফলে কোনো প্রোটন, জলীয় দ্রবণে কোনো প্রোটন বিশুদ্ধ পাওয়া যায় না, মানে প্রোটনের কোনো অস্তিত্বই থাকে না। যে প্রোটনকে নিয়ে কথা বলছে আরহেনিয়াস মতবাদ, বাস্তবে আসলে পানির মধ্যে কোনো প্রোটনই নাই। প্রোটনগুলো সবই এই আয়নে পরিণত হয়েছে। এই আয়নটার নাম কি জানো? হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন। এইটাকে বলে হাইড্রোনিয়াম আয়ন। এই তো। তারপরে কি বলছে দেখো, আরহেনিয়াস মতবাদ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে কার্যকরী হলেও অজলীয় দ্রবণে কার্যকরী হয় না, এটা তো আগেই বলছি। তারপরে কি, প্রকৃতপক্ষে বিভিন্ন ধাতব অক্সাইড, ওই যে বলছিলাম ক্যালসিয়াম অক্সাইডের কথা, সোডিয়াম অক্সাইডের কথা, তারপরে অ্যামোনিয়া, যেমন অ্যামোনিয়া, ও তো হাইড্রোক্সিল উৎপন্ন করে না, যদিও তোমাদের কিছু কিছু বইতে দেখাইছে হাইড্রোক্সিল উৎপন্ন করে। গান্ডুর মতো, মানে তোরা যদি এটা 4-5টা বই পাশাপাশি নিয়ে বসিস তোদের সিলেবাসের, দেখলে আস্তে আস্তে মরবি। এক এক বই এক একটা কি কাহিনী তামাশা করছে। আচ্ছা, তারপরে অ্যালকাইল অ্যামিন, এইটা তোমরা পাবা অর্গানিক পড়তে যে। তারপরে ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন, যেটাকে বলে C6H5 বন্ড NH2, মানে অ্যানিলিনের সংকেত বুঝছস তো কেমন হবে? এই যে বেনজিনের মাথার উপরে হচ্ছে NH2, এটাকে বলা হচ্ছে ফিনাইল অ্যামিন।
ফিনাইল, এই নামগুলো যত পারো আগে আগে শিখে নাও, অর্গানিক পড়ার সময় মাথা খারাপ হয়ে যাবে। এইটারই ডাক নাম হচ্ছে অ্যানিলিন। ইরফান, আচ্ছা এটাকে বলে অ্যানিলিন। সোডিয়াম কার্বনেট, এইগুলা জলীয় দ্রবণ যে ক্ষারীয় চরিত্র প্রকাশ করে এগুলা এক্সপ্লেন করা যায় না। তারপর আবার এই যে ফেরাস সালফেট অম্লীয় জিনিস, জিঙ্ক সালফেট অম্লীয় জিনিস, কপার সালফেট অম্লীয় জিনিস, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অম্লীয়, এর একটাও এক্সপ্লেন করতে পারে না, কারণ এদের মধ্যে প্রোটন নাই, এরা প্রোটন দিয়ে কাজ করে না। ওই ক্ষারগুলোর মধ্যে হাইড্রোক্সিল নাই, ওরা হাইড্রোক্সিল দিয়ে কাজ করে না। তারপরে আসো, মানে এক্সাম্পলগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট অ্যাডমিশনের সময়, বিশেষ করে এমসিকিউতে দেয় যে আরহেনিয়াস মতবাদ অনুযায়ী কোনটিকে অ্যাসিড হিসাবে ব্যাখ্যা করা যায় না, কোনটিকে ক্ষার হিসাবে ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, তারপরে কি বলছে, কিছু কিছু পদার্থ আছে যাদের আণবিক সংকেতে হাইড্রোক্সিলমূলক থাকা সত্ত্বেও এক্সপ্লেন করা যায় না। যেমন কারা? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আপনারা জানেন সাদা রঙের অধক্ষেপ পড়ে, ফেরিক হাইড্রোক্সাইড বাদামি রঙের অধক্ষেপ পড়ে, ফেরাস হাইড্রোক্সাইড সবুজ রঙের অধক্ষেপ পড়ে, ক্রোমিয়াম হাইড্রোক্সাইড কালার ভুলে গেছি, মানে এগুলো পানিতে যেহেতু দ্রবীভূত হয় না, সো আসলে আয়ন প্রডিউস করে না। বোঝো নাই আমার কথা? পানিতে অধক্ষিপ্ত হয় এগুলা। ওকে, তারপরে কি করব, একই সফলতা, ব্রনস্টেড লাউরি মতবাদের সফলতা একটা খুঁজে পাওয়া গেছে বহু কষ্ট করে। তোমরা বই পড়ে দেখো, আরো কয়েকটা পাইলে আমাকে বইলো। আমি আসলে হয় কি অনেকগুলো বই নিয়ে বসি তো, মানে খেয়াল থাকে না মাঝে মধ্যে যে এই জিনিসটা আর কোনো বইতে চেক করি, মাঝে মধ্যে হয় আর কি। এই মতবাদে জলীয় দ্রবণ বা এই ধরনের কোনো বিশেষ মাধ্যম অপরিহার্য না হয় তা আরহেনিয়াস মতবাদের চেয়ে আরো বেশি কার্যকর, মানে বুঝছো তো, যে কোনো মাধ্যমেই কাজ করে। আচ্ছা, সীমাবদ্ধতা পড়ি। এই তত্ত্বের সাহায্যে বিভিন্ন অধাতব অক্সাইড, যেমন এই যে এই সান্দুগুলারে এক্সপ্লেন করা যায়। কেন করা যায়? কারণ তারা প্রোটন গ্রহণ করে। যেমন ধরো আচ্ছা আসতেছি, এক্সাম্পলে পরে যাই। করা যায় না বলছে, কেন এটা কোন মতবাদের কথা বলতেছিলাম? ব্রনস্টেড লাউরি কি বলছিল? প্রোটন দেয় অথবা প্রোটন নেয়। কার্বন ডাইঅক্সাইড তো অম্লীয়, সে তো প্রোটন দিবে, তো ওর মধ্যে তো প্রোটনই নাই। বুঝছিস আমার কথা? বোঝা না? আচ্ছা, এই তত্ত্বের সাহায্যে আবার এই যে BF3টা অম্লীয়। BF3 কেন অম্লীয় বলতে পারবা? BF3 কি ধরনের যৌগ? 9, 10-এ পড়ছিলাম, মনে আছে? অষ্টক সংকুচিত যৌগ। তাহলে BF3, BCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, FeCl3, প্রত্যেকটাকে এক্সপ্লেন করতে একটু বলেন তো কোন মতবাদ লাগবে? এরা হচ্ছে ইলেকট্রন দিয়ে হিসাব করা যাবে, এদেরকে লাগবে হচ্ছে লুইস মতবাদ অনুসারে কথা বলা। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি বলছে? এই যে অ্যামোনিয়া জাতীয় যে জিনিসগুলা, এগুলার আবার এক্সপ্লেন করা যাবে না এই মতবাদ দিয়ে। তারপরে কি বলছে? এ তত্ত্বের অম্লক্ষার বিক্রিয়া প্রোটন গ্রহণ ও বর্জনের মধ্যেই সীমাবদ্ধ। এই যে দেখছো, এদের এই প্রোটন দিয়ে সব কথাবার্তা, কিন্তু বাস্তবতা হলো অনেক অ্যাসিড ক্ষারক আছে যেখানে প্রোটনের আদান প্রদান আদৌ ঘটে না। যেমন ধরো তো, আমাকে একটু বলো তো, এই যে নিচের বিক্রিয়াটা কি আপনাদের মনে পড়ে? একটু দেখেন তো। এই বিক্রিয়া নিয়ে কত মারামারি করছিলাম, বাড়ির কাজ দিছিলাম। এই যৌগটার নাম কি মনে আছে কারো? COBO2 কোবাল্ট। তুই ড্রাইভাররা সরাই দে, তুই গাড়ি চালা, তোর জীবনে ড্রাইভার হওয়া ছাড়া কোনো উপায় নাই। ড্রাইভারদেরকে ছোট করতেছি না, ড্রাইভারই তো বুদ্ধি লাগে, তোর তাও নাই। এই গরু, এটার নাম কি? কোবাল্ট বোরেট। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটা হয়েছে কেমনে এটা একটু বোঝার চেষ্টা করো। এই যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে আমরা জানি, আবার BF3 এর কি আছে বলেন তো? BF3 তে বোরনের এক জোড়া ইলেকট্রন নেওয়ার মতো একটা ফাঁকা জায়গা আছে না? বোঝা নাই আমার কথা? মানে ওর তো লাস্টের শেলে ইলেকট্রনের ঘাটতি আছে, ওর যেহেতু ঘাটতি আছে আর এর যেহেতু এক্সট্রা আছে, এইবার কি করে বুঝছো তো? এই ইলেকট্রনটা মূলত একে দান করে, তখন ওই যৌগটা তৈরি হয় NH3BF3। ঠিক আছে, এটাকে বলি আমরা অ্যামোনিয়া বোরো ট্রাইফ্লুরাইড। এগুলো নিয়ে অনেক কথাবার্তা হবে পরে আর কি, বাট বলে রাখলাম। সো এইটা একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, এটা একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া। এগুলোর কোনো এক্সপ্লেনেশন পসিবল না এই ব্রনস্টেড লাউরি মতবাদ দিয়ে, কারণ হচ্ছে এখানে কোনো প্রোটনের খেলা নাই। ঠিক আছে, ওকে। তারপরে চলো, এই যে এটা কি? লুইস মতবাদের সফলতা। এই যে অ্যামোনিয়ার সাথে যে BF3 এর বন্ধন হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে? BF3 তে কি থাকে? এক জোড়া ইলেকট্রন নেওয়ার মতো ফাঁকা জায়গা থাকে। তাহলে যেটা হবে, এই মুক্ত জোড় ইলেকট্রনটা ওর মধ্যে চলে যাবে। ওটাকে আমরা কিভাবে দেখাবো? ওটাকে আমরা দেখাই হচ্ছে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। এটা কি সন্নিবেশ বন্ধন? তো বুঝতেছিস? এই যে, তাহলে যৌগটা হচ্ছে গাঠনিক সংকেত এরকম NH3BF3। ডান। আচ্ছা, তো কি বলছে এখানে দেখো, অ্যাসিড ক্ষারক সম্পর্কে লুইস তত্ত্বটি সম্পূর্ণ মৌলিক। এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট, যে একেবারে মৌলিক একটা কনসেপ্ট হচ্ছে তোমার লুইস মতবাদ আর কি। মানে ও আসলে অন্য কারো কাছ থেকে যদিও কথা ধার করছে, বাট কথাগুলো নতুন, একেবারেই নতুন কথাবার্তা, ইলেকট্রন দিয়ে কেউ আগে ভাবেই নাই।
আচ্ছা, সো তারপরে আসো, উল্লেখিত বিক্রিয়ায় কোনো প্রোটনের দান বা গ্রহণ ঘটে নাই। এসব বিক্রিয়ার ক্ষেত্রে লুইসের অবদান মানে লুইস মতবাদের অবদান খুবই গুরুত্ববহ। ত্রুটি দেখে সফলতা, আবার আরো সফলতা। লুইস অ্যাসিড সমূহ জৈব বিক্রিয়ার কৌশল নিরূপণ। একটু আগে বলছিলাম না যে অর্গানিক রিয়াকশনের মেকানিজম যে আসলে কেমনে হয়, লুইস কনসেপ্ট ছাড়া পসিবল না। এই তো এগুলা দেখবা। তারপরে আসো, এই যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বোঝার জন্য কাজে লাগবে। ইলেকট্রোফাইল মানে কি জানো? ইলেকট্রোফাইল নামগুলো একটু শুনে রাখো, কাজে লাগবে আর কি। অর্গানিকের কাছাকাছি যাচ্ছি তো আস্তে আস্তে। ইলেকট্রোফাইলকে বাংলায় বলে ইলেকট্রোনাকর্ষী বিকারক। মানে যারা ইলেকট্রনের সাথে যুক্ত হইতে চায়, ইলেকট্রন তাদের নিজেদের ঘাটতি থাকে, এই জন্য বলে ইলেকট্রন আকর্ষী বিকারক। আমাকে একটু বলেন তো, AlCl3 বা BF3 এগুলো কি ইলেকট্রন আকর্ষী বিকারক হবে না? হ্যাঁ। কেন বুঝছিস? ওদের সবার দেখ অষ্টকের ঘাটতি আছে, অষ্টক অসম্পূর্ণ। আচ্ছা, এই ইলেকট্রোফাইলের অপোজিট জিনিস হচ্ছে কি বলো জানো ইমন? অত বুঝলে গেছি, এটাকে বলে নিউক্লিওফাইল। সো নিউক্লিওফাইল কেন বলে? নিউক্লিয়াস তো পজিটিভ, সো ও নামটা সুন্দর হয়েছে, একটু ডিফারেন্ট টাইপের নাম। নিউক্লিওফাইল দিয়ে বোঝায় কি? এটার বাংলা কি হবে বলেন তো? এর বাংলা নামটা আরো সুন্দর হয়েছে, এটাকে বলে কেন্দ্রাকর্ষী বিকারক। আমার কথা কি বোঝাছো? কেন্দ্রাকর্ষী বিকারক। এখন আমাকে একটু বুঝে বলো তো, কেন্দ্রাকর্ষী বিকারক কারা হইতে পারে? অর্থাৎ নিউক্লিওফাইল যাদের অষ্টক বেশি থাকবে, অর্থাৎ সম্প্রসারিত যৌগ যারা, বুঝেছো? আচ্ছা, তারপরে ধরো পানি নিজে নিউক্লিওফাইল হওয়ার কারণটা কি? পানিতে এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, এই যে। সো ওর কাছে পজিটিভ ক্যারেক্টারের যারা, তারা হচ্ছে দৌড়ে আসতে যাবে, এই কারণে প্রোটন পানির কাছে দৌড়ে আসতে চায়। বোঝো নাই বন্ধু? গেলাম কি আগের পেজে? শেতাব চন্দ্র, ও স্ক্রিনশট নিছো, ঠিক আছে। হ্যাঁ, কি ইরফান কি বললি? হ্যাঁ হ্যাঁ, এমনইও হবে, কেন হবে না? আমি জাস্ট লিখি নেই আর কি। তোমাদের আমার উদ্দেশ্য হচ্ছে রাস্তা ধরাই দেওয়া, তারপর তোমরা হাঁটবা। ইরফান গাড়ি চালাবে। ইরফান যাচ্ছিস কোথায় চট্টগ্রাম থেকে? তুই নিজে বেড়া বইঙ্গা, তুই আর একজনের কাছে বইঙ্গা। এই তোরা জানিস এই বইঙ্গা শব্দটা কোত্থেকে আসছে? বইঙ্গা মানে কি? এটা তো বলস, কিন্তু এই বইঙ্গা শব্দটা আসছে কোত্থেকে, মানে এটা রুট কোথায়? বঙ্গ। হ্যাঁ, বঙ্গীয়। বঙ্গীয় থেকে শব্দটা হয়েছে হচ্ছে বইঙ্গা। তার মানে হচ্ছে আমরা যারা সেন্ট্রাল বাংলাদেশি বা এক্সেপ্ট চিটাগং, তাদের সবাইকে এই এলাকার মানুষজন দেখতেই পারতো না আগে থেকে। তোরা জানিস না চট্টগ্রামের ইতিহাস কত বেশি সমৃদ্ধ? আচ্ছা, তোদের একজনের কথা বলি, গার রক্ত এখনই গরম হয়ে যাবে। মাস্টারদা সূর্য সেনের নাম শুনছস? প্রীতিলতা, ইতারা সবাই কিন্তু চিটাগংয়ের। এবং চিটাগংয়ের এই যে প্রথম যে শহীদ বলস বা বিপ্লবী বলস ব্রিটিশদের বিরুদ্ধে, এই যে মাস্টারদা সূর্য সেন, মানে এইরকম, মানে আমি ভাষা হারাই ফেলি, এরকম লোক কেমনে হয় ওই চট্টগ্রামের মাটিতে খালি। হ্যাঁ, এই তো ইউসুফ সরকার। চলো, তো এখন ঘটনা হচ্ছে, আর হ্যাঁ, আরে বলদ, তুই রোহিঙ্গা ক্যাম্পে যে উনি যে ভাষণটা দিল, এটা শুনোস নাই? কেমনে কইছে এসব কথাবার্তা? শোন, চট্টগ্রামের ভাষাটা এমন, তোর যদি জন্ম চট্টগ্রামে না হয় এবং ওখানে যদি বেড়ে না উঠি, যেমন আমি তো আর ওইখানে বেড়ে উঠি নাই, তুই আমার দিয়ে যদি সিটাঙের ভাষা বলাইতে চাস, আমার জিব্বা প্লাস্টিক সার্জারি করা লাগবে, তাহলে হবে না। মানে ওদের পুরা ব্যাপারটা আলাদা, ওই উচ্চারণ আসে না। হ্যাঁ, ওকে, চলো। এখন ঘটনা হচ্ছে, যাওয়াটা হয় না। আসো, এই কি বলছি, এটা সীমাবদ্ধতা। আচ্ছা, এই তত্ত্ব, এই শেতাব চন্দ্র, এটা ঠিক করে দিস তো, এই HCI হয়ে গেছে, L হবে ওটা। আচ্ছা, এই তত্ত্ব অনুযায়ী প্রোটনিক অ্যাসিড মানে বুঝছস তো, যারা প্রোটন দান করে বা প্রোটন নিয়ে খেলাধুলা করে, এদেরকে সরাসরি অ্যাসিড শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না এই মতবাদ দিয়ে। কারণ
এই অ্যাসিডগুলো খেলাধুলা করে কি দিয়ে? প্রোটন দিয়ে। প্রোটন দেয় নাইলে প্রোটন নেয়। এদেরকে আবার লুইস কনসেপ্টে বলা যায় না যে এটা অ্যাসিড। তাহলে তুই চিন্তা কর, তো চিরচেনা যে অ্যাসিডগুলো তাদেরকে তুই বলতে পারতেছিস না অ্যাসিড। মানে এই মতবাদ দিয়ে কোনোভাবে HCl, নাইট্রিক অ্যাসিড এগুলোকে এক্সপ্লেন করা যায় না। এই তত্ত্বের সাহায্যে অ্যাসিড বা ক্ষারককে তাদের আপেক্ষিক তীব্রতা অনুযায়ী সাজানো যায় না। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। এটা সম্ভবত গুহ স্যারের বইতে পাইছি না কোন বইতে জানি, আমার খেয়াল নাই। মানে আমরা ধরো আরহেনিয়াস মতবাদ দিয়ে এই কাজটা করতে পারি। আরহেনিয়াস মতবাদ দিয়ে কোন অ্যাসিড যে কার চেয়ে সবল হবে, কে যে কার চেয়ে দুর্বল হবে, এটা পারফেক্টলি এক্সপ্লেন করা যায়। কিন্তু লুইস মতবাদ দিয়ে এটা করা যায় না, কোনোভাবে সম্ভব না। কারণ ইলেকট্রন যদি দিতেও হয় নিতেও হয়, মানে কেমনে এক্সপ্লেন করবা? যদি আমি হালকা হালকা পারি, যেমন ধরো তোমাদেরকে একটু বলি, আমাকে একটু বলো তো, অ্যাসিডের সাথে বিক্রিয়া করার সময় ডিরেক্ট আমরা যদি ধাতু নিয়ে কথা বলি, সোডিয়াম বিক্রিয়া করতেছে HCl এর সাথে, আর তুমি যদি বলো ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতেছে HCl এর সাথে। আচ্ছা আগে বল, ধাতু তো ক্ষার হবে। এই ধাতুগুলো তো ক্ষার আমরা জানি, সেটা কিভাবে জানি? এই যে আরিফ ভাই কনসেপ্ট, মানে লুইস কনসেপ্ট, সেটা হচ্ছে কি, এই বিক্রিয়ার সময় আমাকে একটু বলেন তো, সোডিয়াম কি তৈরি করে? এখানে প্রোডাক্টটা কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড। এই যৌগ বানানোর সময় আপনারা একটু বোঝেন, সোডিয়ামকে কি করা লাগছিল বলেন তো? ইলেকট্রন দান করা লাগছে। সো ইলেকট্রন দাতা মানেই কি বলেন তো? সে একটা ক্ষার। এই একই কথা তুমি কার ক্ষেত্রে বলতে পারবো? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলতে পারবো। এখন আমাকে একটু বলো, কে সবল ক্ষার হবে, সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম? ইউ ক্যান টেল দ্যাট। সোডিয়াম। কেন? তো দ্রুত ইলেকট্রন ছাড়বে। হ্যাঁ, যে যত দ্রুত ইলেকট্রন ছাড়বে তাকে তুমি তত সবল ক্ষার বলবা। বুঝেছো? সো এই লুইস মতবাদ দিয়ে কিছু কিছু বলা যায়, একেবারে বিশুদ্ধ ধাতু হইলে বলা যায়, কিন্তু আদারওয়াইজ ওই নর্মাল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে বলা যায় না কে বেশি সবল কে বেশি দুর্বল, এরকম আর কি। সো তাহলে আশা করি তোমরা বুঝছো যে কোনো মতবাদী স্ট্যান্ড অ্যালোন ইজ নট ইনাফ টু এক্সপ্লেন হুইচ ওয়ান ইজ অ্যাসিড, হুইচ ওয়ান ইজ বেস অ্যান্ড হুইচ ওয়ান ইজ বেটার দ্যান হুম। মানে এটা বলার কোনো সুযোগ নেই। সো তোমাকে আসলে সবগুলো মতবাদই জানা লাগবে, কারণ বিভিন্ন অ্যাসিড বিভিন্ন ক্ষারের ক্ষেত্রে বিভিন্ন মতবাদ কাজে লাগে। ওকে, চলেন এবার অম্ল ক্ষারক সম্পর্কিত কতিপয় ব্যাখ্যা। কিছু প্রশ্ন পড়ে আসি আমরা, কি ধরনের কথাবার্তা আসে। সব লুইস ক্ষারক ব্রনস্টেড ক্ষারক, কিন্তু ব্রনস্টেড অ্যাসিড মাত্রই লুইস অ্যাসিড নয়। প্রশ্নটা খুবই সুন্দর এবং আমি চাই তোমরা নিজেরা পড়ে একটু বোঝো। এটা একেবারে ব্র্যান্ড নিউ কোয়েশ্চেন, আমি কোনোদিন ক্লাসে আগে আলোচনা করি নাই, তোমাদের জন্য তুলে নিয়ে আসছি। কোন বইতে যেন পাইছি এটা, কোন বইতে, ইয়াতে লিঙ্কন স্যারের বইতে এই প্রশ্নটা পাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। সো এটা তোমরা নিজেরা পড়ে বুঝবা, ঠিক আছে? এটা বাড়ির কাছে থাকলো। কেউ যদি না বুঝো তারপরে আমরা বইলো, এই যে ফাঁকা জায়গা রাখছিলাম কিছু বিক্রিয়া দেখাবো, তাই তোমরা একটু নিজেরা করে দেখবা যে কথাগুলো বোঝো কিনা। পরের প্রশ্ন, লঘু সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড, এখানে একটা কমা হবে, লঘু সালফিউরিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড অপেক্ষা তীব্র অ্যাসিড। ওইটা চিন্তা করা লাগবে না, তোমরা একটু বলো তো কে আসলে তীব্রতর অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড নাকি গাঢ়? বলো কি মনে হয়? গাঢ় বলে মনে হয় স্বাভাবিক সেন্সে। আসলে লঘুটা বেশি তীব্রতর। তীব্রতর কেন বলতেছি? একটা অ্যাসিড সবল হয় কি করলে? যত বেশি প্রোটন ছাড়ে তত সবল, নাকি যত দ্রুত প্রোটন ছাড়ে তত সবল? জানো, দ্রুততর ছাড়লে বেশি সবল হয়। মানে কতগুলো প্রোটন ছাড়তেছে এটার উপর আসলে ডিপেন্ড করে না। যদি বেশি সংখ্যক প্রোটন ছাড়ার কারণে বেশি সবল হইতো, তাহলে H3PO4 কে আমরা বেশি সবল বলতাম। বাট এ তো দুনিয়ার অন্যতম বলদ মার্কা একটা অ্যাসিড, জানো তো, খুবই দুর্বল একটা অ্যাসিড। তাহলে ঘটনাটা হচ্ছে, দেখ সালফিউরিক অ্যাসিডের ঘটনাটা যেটা, H2SO4 ও আসলে পানিতে গেলে বিয়োজিত হয় আমরা জানি, তাই না? পানিতে গেলে তখন কি বিক্রিয়া করে এটা কি জানো? মানে পানির সাথে তার আসলে একটা বিক্রিয়া হয়। সেই বিক্রিয়াটা কি আমাকে কেউ বলতে পারবা? সেই বিক্রিয়াটা শোনো, সালফিউরিক অ্যাসিড আসলে প্রোটন ছাড়ে, আর এই প্রোটনটা গ্রহণ করে পানি। তাহলে বলেন তো আমাকে একটু, এই প্রোটন ছাড়লে কি তৈরি হবে? HSO4 মাইনাস, ঠিক না? বুঝিস নাই? বাইসালফেট আয়ন যোগ হচ্ছে H3O+। এখন মনে মনে ভাবতে পারিস ভাই সালফিউরিক অ্যাসিড তো জানতাম সারা জীবন 2টা প্রোটন ছাড়ে। কথা সত্য, সালফিউরিক অ্যাসিড একবারে 2টা প্রোটন ছাড়ে না। দুনিয়ার কোনো অ্যাসিডই যারা মাল্টিপ্রোটিক মানে বুঝছো, একটা প্রোটন ছাড়লে বলে মনোপ্রোটিক, 2টা প্রোটন ছাড়লে বলে বাইপ্রোটিক। ওই যে তোমরা অ্যাসিডের ভিডিওটা দেখলে বুঝবো আমার। সো যারা মাল্টিপ্রোটিক অ্যাসিড অর্থাৎ একাধিক প্রোটন ছাড়ে, তারা কেউ একবারে একাধিক প্রোটন ছেড়ে দেয় না। দ্যাট হ্যাপেন্স অলওয়েজ স্টেপ বাই স্টেপ। সো ঘটনা হচ্ছে, প্রথম প্রোটনটা ছাড়ার বিক্রিয়া যদি এটা হয়, সেই ক্ষেত্রে তোরা একটু বোঝ, দ্রবণের মধ্যে কিছু সংখ্যক পানির অণু ছিল। যত বেশি সংখ্যক পানির অণু প্রোটন রিসিভ করে ফেলবে, সেইখানে তো আর একটা প্রোটন ঢুকানো যাবে না। তোরা বুঝিস না আমার কথা? ধরো একটা দ্রবণে 500টা পানির অণু ছিল, তো গাঢ় অ্যাসিড দ্রবণ যদি হয়, তাহলে ওইখানে 500টার মধ্যে হয়তো বা 400 জনই
প্রোটন রিসিভ করে বসে আছে, মানে ওরা সব হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়ে গেছে। তোরা কি বুঝতে পারছিস আমার কথা? কিন্তু যদি এটা লঘু দ্রবণ হইতো, লঘু দ্রবণ হইলে কি হইতো বলেন তো আমাকে একটু। লঘু দ্রবণ মানে 500টা পানির অণু আছে, ঠিক আছে, কিন্তু এখানে অ্যাসিডের অণুই আছে ধরো যে তোমার 50 পিস, তাহলে আরো অনেক বেশি পানির অণু ফাঁকা আছে না, তারা আরো প্রোটন রিসিভ করতে পারবে। সো প্রোটন রিসিপশনের যে রিয়াকশনটা ওটা অনেক ফাস্টার হবে, বোঝো না? বুঝছে বুঝছি। ব্যাপারটা তো এরকম। সো দ্যাটস ইট। লঘু অ্যাসিড বেশি সবল অ্যাসিড হিসাবে কাজ করবে, লঘু দ্রবণটা। গাঢ় দ্রবণ না, কারণ গাঢ় দ্রবণে প্রোটন আর মানে রিসিপশন হচ্ছে না, কিন্তু লঘুর ক্ষেত্রে অনেক ফাস্টার রিসিপশন হচ্ছে। মানে ব্যাপারটা এইভাবে চিন্তা কর, ধর তুই এক এলাকায় ত্রাণ দিতে গেছিস, তো ত্রাণ দিতে গেছিস, ওই যে মাঝখানে যে বন্যাটা হইলো ওই যে ফেনীতে, ওইখানে যে আমরা দেখছি না, ত্রাণ নেওয়ার মানুষ কম, দেওয়ার মানুষ অনেক বেশি। সো ত্রাণ দেওয়ার গতি নাই। অনেক বাসার সামনে আমরা গেছি, দিতে গেছি, কয় না আমাদের লাগবে না, একটু আগে একজনটা দিয়ে গেছে, মানে নিচ্ছে না আমার কাছ থেকে। কিন্তু যদি এমন হইতো রিসিভ করার মানুষ অনেক বেশি কিন্তু প্রোটন ডোনেশনের মানুষ কম, তাহলে কি হতো, অনেক ফাস্ট ডোনেশন হইতো না। ব্যাপারটা ঠিক এরকম, যদি জলীয় দ্রবণে পানি বেশি থাকে অর্থাৎ লঘু দ্রবণ হয়, ওইখানে রিসিভ করার মানুষ বেশি। বোঝা না আমার কথা? সালফিউরিক অ্যাসিড থেকে তো মানে প্রোটনটা টেনে নিবে। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের কাছে প্রোটন জোরপূর্বক টেনে নিয়ে যাচ্ছে পানি, যার ফলে ওইখানে আমরা বলতেছি বেশি সবলতর অ্যাসিড আর কি। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। লিঙ্কন স্যারের বইতে আছে এগুলো, দেখবা। 3টা প্রশ্ন ছিল, 2টা পছন্দ হয়েছে, 2টা নিয়ে আসছি। আচ্ছা, এটা কি অনুবন্ধী অম্ল ও ক্ষার, নতুন কনসেপ্টের মধ্যে ঢুকতেছি আমরা। সো এতক্ষণ ধরে অ্যাসিড কি আর ক্ষার কি ডিফাইন করছি, এখন অনুবন্ধী অম্ল আর ক্ষারের ডেফিনেশনটা এখানে লেখা আছে। আমি এভাবে বলি না, আমি একটু কঠিন করে ইচ্ছা করে বলি, কথাটা একটু বলে নেই। সে কথা, কঠিন কথাটা হচ্ছে, দুনিয়ায় যার যেটা করার কথা তাকে সেটা একবার করাইতে হবে, করার পরে তার একটা নতুন চেহারায় পরিণত হবে। সেই নতুন চেহারাটা হচ্ছে আগের যে চেহারা সেটার অনুবন্ধী। ধরো ইমনের জন্ম হয়েছে দুনিয়ায় ফিজিক পড়ার জন্য, ওকে একবার ফিজিক্স পড়াইতে হবে। পড়ানোর পরে ওর চেহারাটা কেমন হয়ে যাবে? আগে এরকম চেহারা ছিল, পরে এরকম হয়ে যাবে, বুঝো নাই? তাহলে নতুন যে চেহারাটা হয়েছে ওইটা হচ্ছে আগেকার যে চেহারাটা ছিল ওই চেহারার কি বলেন তো, অনুবন্ধী। কেউ বোঝো নাই আমার কথা বন্ধু? আমার জন্ম হয়েছে জীবনে জ্ঞানদানের জন্য, ঠিক আছে? আমি জীবনের প্রথম ক্লাস নিয়ে বের হয়ে যখন চেহারাটা এরকম হয়ে গেছিল, ঢোকার সময় যে চেহারা ছিল ওই চেহারার অনুবন্ধী হচ্ছে পরের চেহারাটা। বুঝছিস কি তোর আমার কথা? ধর তোদের মধ্যে ইরফানের জন্ম হয়েছে সালামি নেওয়ার জন্য, ও জীবনে প্রথম ঈদে যখন সালামিটা নিছে পকেটে ফুটছে, পড়ার পর চোখ টোক বড় হয়ে গেছে। আগের যে নর্মাল ইরফান আর এই চোখ বড় ইরফান, এই দুটো হচ্ছে পরস্পরের অনুবন্ধী। দ্যাটস ইট। এখন এই কথাটাকে বইয়ের ভাষায় কিভাবে বলে, কোন একটা অম্ল যদি হয়, সে একটা প্রোটন দান করার পরে যা তৈরি করবে, যাই তৈরি করে সেই জিনিসটাকে বলে ওই অ্যাসিডের অনুবন্ধী কি বলেন তো, ক্ষার। আর কোন একটা ক্ষার একটা প্রোটন গ্রহণ করার পরে যা তৈরি করে তাকে বলে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। মনে রাখতে হবে, অ্যাসিডের অনুবন্ধী হচ্ছে ক্ষার হয়, আর ক্ষারের অনুবন্ধী হচ্ছে অ্যাসিড হয়। বোঝো নাই? যেমন ধরো অনুবন্ধী তোমরা যে ম্যাথে শিখছো না, আমাকে একটু বলো a প্লাস আইবি এটার অনুবন্ধী কে হয়? a মাইনাস আইবি। তাহলে একইভাবে অ্যাসিডের অনুবন্ধী কি হবে বলেন? ক্ষার। ক্ষারের অনুবন্ধী কি হবে? অ্যাসিড। ইরফানের নানার অনুবন্ধী কে বলো? ও দাদি, ও দাদি। ইরফানের দাদা নানা দোনোটা ছিল বইঙ্গা। এই তোরা কি আইডিয়াটা বুঝছস কিছু? আচ্ছা এবার আসো উদাহরণ দেখি। ধরো উদাহরণ মনে এখানে লেখা আছে, এইগুলো লেখাই আছে, আমি লিখতেছি কেন নতুন করি। এই যে দেখো, সেটা হচ্ছে HCl। এটা কি অ্যাসিড না ক্ষার? তুমি বলবা আমি জানি না, বুঝেছো? তুমি বলবা আমি জানি না, আমি একটু দেখি। কি দেখবো? দেখি ওর কাছে প্রোটন বের করে দেখি ও পারে কিনা। H প্লাস, বাকি থাকে কি একটু বলেন তো? Cl মাইনাস না? এই বিক্রিয়া কি মানে বাস্তব সম্মত লেখছি না অবাস্তব কোনো জিনিস লিখছি আমি?
যেহেতু বাস্তব প্রোটন ছাড়তে পারছে, প্রোটন যে ছাড়ে তাকে বলা হচ্ছে অ্যাসিড। এই যে তোমরা কি বুঝছো আমার কথা? আগে যে দেখাই বলে দিতাম মুখস্থ এটা অ্যাসিড ওটা ক্ষার, এখন আর বলা যাবে না। এখন সবকিছু একেবারে রিগোরাসলি দেখতে হবে যে ও আসলে অ্যাসিড কিনা ও ক্ষার কিনা। তোরা কি বুঝছস বাবা আমার কথা? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, তাহলে বলেন ওইটা যদি অ্যাসিড হয় ওর যা কাজ ছিল, ওর কি কাজ ছিল? প্রোটন ছাড়া। প্রোটন ছাড়াইছো? ছাড়াইছি ভাই। ছাড়ানোর পরে কি আছে? এই বস্তুটা আছে না? তাহলে এই যে বস্তুটা থাকলো, এই বস্তুটাকে আমরা কি বলবো বলো দেখি? HCl এর অনুবন্ধী ক্ষার। এইটাকে বলা লাগবে হচ্ছে, ইনি হচ্ছেন অনুবন্ধী ক্ষার। কথা হচ্ছে কার অনুবন্ধী ক্ষার? এটা হচ্ছে HCl এর। কেউ বোঝে না? বুঝছিস? আচ্ছা, এবার বলো আমাকে পরের বিক্রিয়াটা দেখি। সালফিউরিক অ্যাসিড, বলো অ্যাসিড না ক্ষার? জানি না। জানি না, জানি না। জানি না, জানতে হবে। জানি না, আমি বলে দিবা। একটা প্রোটন ছাড়াইলাম, তাহলে বাকি থাকলো কি বলেন? HSO4 মাইনাস। এখন বলো একটা প্রোটন ছাড়াবো নাকি দুইটা প্রোটন ছাড়া লিখবো, কোনটা? দুইটা। ও বাস্তবে আসলে দুইটা করে প্রোটন ছাড়ে, কথাটা সত্য, কিন্তু অনুবন্ধীর যে সংজ্ঞা, অনুবন্ধী বের করার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা একটু খেয়াল করো। একটা প্রোটন দান করতে হবে অথবা একটা প্রোটন কি করতে হবে বলো তো? গ্রহণ করতে হবে। বোঝো নাই আমার কথা? অনুবন্ধীকে ডিফাইন করা হয়েছে হচ্ছে এইভাবে, যাকে যেটা করানোর কথা সেটা তাকে একবার করাইতে হবে। তুমি আমার দিয়ে 10-12টা ক্লাস নেওয়ালে হবে না, একটা ক্লাস নেওয়ানোর পরে। ইমনকে দিয়ে 10-12 দিন ফিজিক্স পড়াইলে হবে না, ওকে একদিন ফিজিক্স পড়ানোর পরে চেহারাটা দেখতে হবে। তোমরা বোঝো নাই? ওকে, এখন ঘটনা হচ্ছে তাহলে আমরা কি করলাম? সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে H+ যোগে HSO4 মাইনাস তৈরি হলো। এই চান্দুরে আমরা কি বলবো বলো? সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। এটাকে বলবো সে একটা অনুবন্ধী ক্ষার। কেন অনুবন্ধী ক্ষার? কারণ সে অ্যাসিড থেকে আসছে, তাই না? তাহলে কার অনুবন্ধী ক্ষার সেটাও লিখে রাখি, H2SO4 এর। এইখানে কিন্তু অনেকে ভুল করে, বাইসালফেট আয়ন না লিখে লেখে হচ্ছে সালফেট আয়ন। নো, বাইসালফেট আয়ন। অ্যামোনিয়াক, বলো একটা প্রোটন ছাড়ছে। অ্যামোনিয়া কি অ্যাসিড নাকি ক্ষার বলো? জানি না। জানি না। জানি না। এখান থেকে প্রোটন ছাড়াও, দেখো প্রোটন ছাড়াইলে কি হয়? H+ তৈরি হয়, যোগ হচ্ছে NH2 মাইনাস, এরকম তৈরি হবে না? এরকম কিছু দেখছি আমরা? এরকম দেখছো কিছু হয়? না। 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 ও জীবনেও প্রোটন এমনি ছাড়ে না। তাহলে কি করা লাগবে বলেন? একটু দেখি তো, দাঁড়াও তো, দাঁড়াও তো, দাঁড়াও তো, দাঁড়াও তো, দেখি একটু প্রোটন নিতে পারে কিনা, একটু করে দেখি। বলো প্রোটন কি নিতে পারবে সে? পারবে। হ্যাঁ। প্রোটন রিসিভ করলে সে কিসে পরিণত হয় বলেন তো? NH4+। এই জিনিস দেখছো জীবনে? দেখছি তো। তাহলে এটা কি হবে বলেন তো? H এর অনুবন্ধী অম্ল। অনুবন্ধী এইটা হবে হচ্ছে অনুবন্ধী কি? অম্ল, অম্ল। মানে অ্যাসিড আর কি। অম্ল কিভাবে জানি লেখে? অম্ল কিসের? NH3 এর। আচ্ছা, তারপরে চলো, এটা কি? CH3NH2, বলো এটার নাম কি? মিথাইল অ্যামিন। ওটাকে বলা হচ্ছে মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন। বন্ড NH2 মূলকটা হচ্ছে অ্যামিনের কার্যকরী মূলক, এটা একটা জৈব যৌগ। আচ্ছা, এটা কি অ্যাসিড না ক্ষার? মিথাইল অ্যামিন। জানি না। কি করা লাগবে তাহলে? প্রোটন ছাড়ায়, দেখো এটা প্রোটন ছাড়ে না আসলে। তাহলে ও কি করবে? প্রোটনটা রিসিভ করবে। একটা প্রোটন রিসিভ করাও। রিসিভ করাইলে কিসে পরিণত হয় বলো? CH3। প্রোটনটা রিসিভ করে কোন পার্টে? CH3 পার্টে নাকি NH2 পার্টে বলেন তো? NH2 পার্টের NH2 পার্টে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন ওকে দেয়, তাহলে কি হবে? CH3 বন্ড NH3, তারপরে একটা প্লাস এই পাশে রাখা উচিত। এইখানেও লিখলে হয়, অর্গানিক পড়ার সময় আমরা লিখবো হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? মানে অর্গানিকের নিয়ম হচ্ছে যেখানে প্লাস তৈরি হয়েছে ওইখানেই লেখার নিয়ম। প্লাসটা তো আসলে হাইড্রোজেনের মাথায় তৈরি হয় নাই, হাইড্রোজেন তো বরং প্লাস ছিল, সে এখন নিউট্রালাইজড হয়ে গেছে, তাই না? সো অর্গানিকের নিয়ম হচ্ছে যেখানে প্লাস মাইনাস তৈরি হবে সেইখানেই লেখার নিয়ম। তা আপাতত ইনঅর্গানিক পড়তেছি, এই কারণে এখানে লিখলাম আর কি। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলবো বলেন? অনুবন্ধী কি ওটা? অ্যাসিড হয়ে যাবে না? অম্ল। আচ্ছা, কিসের অনুবন্ধী অম্ল বলো? মিথাইল অ্যামিনের অম্ল। মিথাইল অ্যামিনের অনুবন্ধী অম্ল। দাঁড়াও, CH3NH2 এর
অনুবন্ধী অম্ল। এই যে তারপরে বলেন পরেরটা কি হবে? কার্বনিক অ্যাসিড। এখান থেকে কি করব, প্রোটন ছাড়াবো নাকি নেওয়াবো? প্রোটন বের করে দিব। কয়টা, একটা না দুইটা? ও দুইটা ছাড়ে বাবা, কথা সত্যি। তবে অনুবন্ধীর সংজ্ঞা অনুযায়ী একটা প্রোটন ছাড়াই দেখতে হয়, একটা প্রোটন নেওয়াই দেখতে হয়। তাহলে H প্লাস যোগ থাকবে কি, তাহলে বলেন H, তারপরে H বল CO3 মাইনাস। তাহলে এটা কি হবে? অনুবন্ধী হ্যাঁ, অ্যাসিড থেকে ক্ষার আসবে, ক্ষার থেকে অ্যাসিড আসবে, এইটুকু একটু মনে রাখতে হবে। তাহলে এটা অনুবন্ধী ক্ষার, কার? H2CO3 এর। আচ্ছা ফসফিন PH3, এটার নাম জানো তো? ফসফিন বলে এটাকে। ফসফিন কি করবে, প্রোটন নিবে নাকি দিবে বলেন? অ্যামোনিয়ার মতো যৌগ না, তাহলে প্রোটন নিবে। তাহলে প্রোটন নেওয়াইলাম, প্রোটন নেওয়ানোর পরে বলেন কি তৈরি হবে এখানে? PH4 প্লাস ফসফোনিয়াম আয়ন, যেটা কি হয়ে যাবে? অনুবন্ধী অম্ল হবে। কিসের অনুবন্ধী অম্ল? ফসফিনের, PH3 এর। এই তো শেষ, সাত রাতের পড়াশোনা। তারপরে এটা কি? ফসজিন গ্যাস তো অন্য জিনিস। ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে COCl2, কার্বনিল ক্লোরাইড। এটাকে বলে ফসজিন গ্যাস, বিষাক্ত একটা গ্যাস। এটা ফসফিন, দুইটা জিনিস আলাদা। আচ্ছা আসো এবার, ফসফিনও বিষাক্ত, ফসফিন হচ্ছে ইঁদুর মারা বিষে থাকে। আচ্ছা অনুবন্ধী অম্লক্ষারের শক্তি, সেই শক্তিতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দাসত্ব থেকে মুক্ত হইতে হবে। তোমাকে শেখানো হয়েছে যে একটা অ্যাসিডের অনুবন্ধী হয় ক্ষার, তাই না? আর ক্ষারের অনুবন্ধী হয় অ্যাসিড। তোমার আবার ইয়ার কি করা হয়েছে, নানার অনুবন্ধী নানি, দাদার অনুবন্ধী দাদি। এগুলো তো ভাই বিজ্ঞান না, এটা তো মজা করা হয়েছে। আমাকে আসলে বুঝাও তো, একে যে তুমি অনুবন্ধী ক্ষার বলে ডাকতেছো, অনুবন্ধী বাদ দাও, ওটা বন্ধ রাখো। ও কি আদৌ আসলে ক্ষার? Cl মাইনাস কি আদৌ আসলে ক্ষার? হ্যাঁ, প্রমাণ সামনে, কারণ ও থেকে আমি হাইড্রোজেনকে নিতে পারছি। প্রমাণটা আসলে সামনে। কিভাবে প্রমাণটা সামনে খেয়াল করো। এই প্রত্যেকটা বিক্রিয়া আসলে কি বলো দেখি বন্ধু? এই প্রত্যেকটা বিক্রিয়া আসলে একমুখী নয়, প্রত্যেকটা বিক্রিয়া উভমুখী। আমি একটু সুন্দর করে উভমুখী এঁকে নেই, দাঁড়াও, আমাকে একটু সময় দাও। সৌন্দর্যের একটা ব্যাপার আছে। কপি, এটাকে উল্টে দেই। এই যে টেকনোলজি, এই রে একা গেছে, ওর অনুবন্ধীরে নিয়ে যায় নাই। ওকে, এই প্রত্যেকটা বিক্রিয়া আসলে কি বুঝছেন তো আপনারা? উভমুখী না? সো যে কারণে আমরা একটা কথা বলতে পারি, এই ক্লোরাইড আয়ন, দেখো এই ক্ষার কেন বলতেছি একে, এ আসলে প্রোটন গ্রহণ করে ওখানে যাইতে পারে। সো যেই প্রোটন গ্রহণ করে তাকে কি বলে? তাকে কি বলে? ক্ষার বলে না? বুঝতে পারছিস কি? আচ্ছা তাহলে এটাও আসলে ক্ষার, কারণ এ প্রোটন গ্রহণ করে ওইটাতে পরিণত হইতে পারে। এইটাকে কেন অ্যাসিড বলে ডাকতেছি বলো? এই যে অনুবন্ধী অম্ল বলতেছো, অ্যাসিড কেন বলতেছো? ও প্রোটন ছাড়তে পারে, ওই যে অ্যামোনিয়াম আয়ন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে আর প্রোটন তৈরি করবে আর কি। সো আশা করি বুঝেছো। এখন দাঁড়াও একটু এদিকে ঠিক করে নেই, এটারে ডিলিট, কন্ট্রোল ভি, ওই মাঝখানে আয়। এটা তো ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, এখন একটা কথা শুনো, আমি একটা কথা বলবো এবার, সেটা হচ্ছে যে অ্যাসিড যত সবল তার অনুবন্ধী ক্ষার তত, বলো কি হবে? দুর্বল। আন্দাজে বললা? আবার বলা যায় যে ক্ষার যত সবল, এই যে এই কথাটা আবার বলা যায়। কি বলা যায় বলে তো? এখানে শূন্যস্থান পূরণ করব কিভাবে? যে ক্ষার যত দুর্বল তার অনুবন্ধী অম্ল তত সবল। ওই তো হইছে আর কি। এখন এরকম কেন, এটা একটু বোঝো তো। আমরা যদি একটু উভমুখী বিক্রিয়া দিয়ে চিন্তা করি তাহলে ব্যাপারটা খুব সহজে বোঝা যাবে। দেখো HCl, এখান থেকে আমরা দেখলাম প্রোটন তৈরি হয়, যোগ হচ্ছে Cl মাইনাস তৈরি হয়, এবং বিক্রিয়াটাকে উভমুখী করে চিন্তা করার কথা।
তাহলে একটু বলেন তো এই HCl-টা কি একটা সবল অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড বলেন? সবল অ্যাসিড। এইটা সবল অ্যাসিড মানে কি? এই বিক্রিয়ার কোন টেন্ডেন্সি বেশি? ফরওয়ার্ড। ফরওয়ার্ড টেন্ডেন্সি বেশি না? ফরওয়ার্ড টেন্ডেন্সি বেশি। যে বিক্রিয়ার ফরওয়ার্ড টেন্ডেন্সি বেশি তার ব্যাকওয়ার্ড টেন্ডেন্সি কি বলেন তো? তত কম। তত কম। হয়ে গেছে তো। ফরওয়ার্ড রিয়াকশনের রিয়াক্ট্যান্টকে, বিক্রিয়ককে HCl, তাহলে HCl-কে আমাদের বলা লাগতেছে যেহেতু এই বিক্রিয়াটার ফরওয়ার্ড টেন্ডেন্সি বেশি, তার মানে এই বিক্রিয়ার সবল। সম্মুখ বিক্রিয়ার যে বিক্রিয়ক সে কিন্তু সবল, বোঝা না? বুঝছি। কিন্তু এই বিক্রিয়াটার ব্যাকওয়ার্ড টেন্ডেন্সি কম। এই যে আমার এই চিহ্নটা দেওয়া উচিত, আমার সেই বিখ্যাত আবিষ্কার, এই চিহ্নটা আমি আবিষ্কার করছি, কিন্তু পরে দেখি যে পৃথিবীর আরও অনেকে এই চিহ্নটা ব্যবহার করে। যাই হোক, এই চিহ্নের মানে বুঝছো তো, ফরওয়ার্ড টেন্ডেন্সি বেশি, ব্যাকওয়ার্ডের টেন্ডেন্সি কম। ব্যাকওয়ার্ডের টেন্ডেন্সি কম মানে হচ্ছে এইখানে যে ক্লোরাইড আয়নটা ছিল বিক্রিয়ক, সে মূলত দুর্বল স্বভাবের, ও বিক্রিয়া করতে চায় না। এটা বোঝো নাই? ওর বিক্রিয়াটা কি? প্রোটন গ্রহণের বিক্রিয়া। প্রোটন তো কমন জিনিস, প্রোটন নিয়ে কথা বলা যাবে না, বলতে হবে ওইটা হচ্ছে দুর্বল। বাবা তোরা কি আমার কথা বুঝছিস আসলে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই আর কি। সো গেল। এই জন্য আমরা এটাকে কিভাবে বলি, এই যে এইভাবে গাণিতিকভাবে উপস্থাপন করে। কে এ কি জিনিস পরে জানবা, জাস্ট আপাতত নামটা শুনে রাখো। কে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আজকের ক্লাসে দেখাবো বিয়োজন ধ্রুবক কি জিনিস, জাস্ট আপাতত শুনে রাখো আর কি। বিয়োজন ধ্রুবক। আর এই কেবিটাকে বলে হচ্ছে কি জানো? ক্ষারের বিয়োজন ধ্রুবক। আর KW-টা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটার মানটা হচ্ছে 10⁻⁻14। তবে এই 10⁻⁻14 সবসময় থাকে না, ব্যাপারটা অনেকটা ওই কি বলে অভিকর্ষ স্তরণের মতো, মানে এটা আমরা ধরে নেই আর কি, বাট এটার মান সবসময় এরকম হবে তা না আর কি। ঠিক আছে? সো এখন এইখান থেকে কিছু মজার মজার রিলেশন আছে, আপাতত জাস্ট ইকুয়েশনটা দেখে রাখো, পরে বলবো না আর কি। আচ্ছা, তাহলে আমি একটু আরেকটা জিনিস জিজ্ঞাসা করে নেই তোমাদের কাছে, আমাকে একটু বলো তো, এইখানে যদি আমি বসাই HCl এর কে এর ভ্যালু, ধরো এখানে কোনো কারণে আমি HCl এর কে এর ভ্যালু বসাইছি, আর এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের KB এর ভ্যালু বসাইছি, তাহলে এই দুটার গুণফল কত হবে? 10⁻⁻14 হবে নাকি? হবে না? এইটা, এই সম্পর্কটা কিন্তু ভ্যালিড কাদের জন্য জানো? অনুবন্ধী যুগলের জন্য। অনুবন্ধী যুগল মানে কি? ওই যে HCl এর অনুবন্ধী যুগলটাকে ওর বিক্রিয়ার ওপারে যে থাকে H+ আর হচ্ছে Cl-, তোরা একটা জিনিস একটু ভেবে দেখ, HCl-কে আমি যদি বলি অ্যাসিড, HCl-কে আমি যদি বলি অ্যাসিড, তাহলে এটাকে কি বলা লাগবে? অনুবন্ধী ক্ষার। আর এইটাকে যদি আমি বলি ক্ষার, তাহলে এর অনুবন্ধী অ্যাসিড কিন্তু এই পাশে। আপনারা বুঝেন নাই আমার কথা? সো এই যে দুই সান্দু, এই সান্দু দুইজনকে বলা হয় পরস্পরের অনুবন্ধী যুগল, কনজুগেট কাপল। বুঝেছো? ইরফানের নানা এয়ারপোর্টে গেছে, শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম, যে বোয়িংগা চলে যাইতেছে চট্টগ্রাম ছাড়ি শিডাং। বিমানবন্দরে যে পাসপোর্ট ভিসা দিছে এগুলো, ওর নানিকে দেখায়, বলে ওকে আমার অনুবন্ধী। এবার ওর নানিকে ধরছে, ওর নানাকে দেখায় বলছে একে, উনি আমার অনুবন্ধী। তোমরা বোঝো নাই বন্ধু, পরস্পর পরস্পরের অনুবন্ধী। এটাকে ইংরেজিতে বলে হচ্ছে, ওর নানা বলবে আমার স্পাউস, ওর নানিও বলবে ইনি আমার স্পাউস। বোঝা না? আচ্ছা, সো ব্যাপারটা দেখো, এইখানে HCl এর কে এর ভ্যালু যদি বসাও, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের KB এর ভ্যালু বসাইলে হবে জানো? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর কোনো সম্পর্কই নাই। সম্পর্কটা হচ্ছে HCl এর সাথে কার, আমাকে একটু বলেন তো? ক্লোরাইড আয়নের। তাহলে এখানে যদি তুমি কে এর ভ্যালু বসাও HCl এর, এখানে KB এর ভ্যালু বসাইতে হবে Cl- এর, ওই দুইটার গুণফল হবে 10⁻⁻14। মানে ব্যাপারটা একটু এইভাবে চিন্তা কর, কোনো একটা অ্যাসিড যত সবল হয় তার অনুবন্ধী ক্ষার কি তত দুর্বল হয়, আবার কোনো একটা ক্ষার যত সবল তার অনুবন্ধী অ্যাসিড তত দুর্বল। মানে ব্যাপারটা কিরকম, ইরফানের নানা যেদিন খুবই উত্তেজিত অবস্থায় থাকে, মাথা টাথা খারাপ, অফিসে তার বস ধরে ফিডানি দিছে, তারে কাজ টাজ করে না, ঘুমায় সারাদিন, ওই দিন ওর নানি কেমন আচরণ করবে? আরো উত্তপ্ত নাকি একটু নরম দরম? ওগো তুমি শান্ত হও,
কোনটা বলেন? কিছু বোঝে না, নরম। একটু নরম সরম। তোমার জন্য আমি শরবত বানায় আনতেছি। আরো সেদিকে চাই, আমি তো রোজা আছি, তুমি আমার জন্য কেন শরবত বানাবা? আরো নানা যেদিন খুবই তুলু তুলু একটা অবস্থায় বাসায় ফুল টুল নিয়ে হাজির হয়েছে, ওর নানি হয়তো বা দিন কড়াই একটা ছুরি মারছে মাথার উপরে, খুনতে একটা চোখের মধ্যে, ঠিক নাই। সো ব্যাপারটা এরকম, একজন উত্তেজিত থাকলে আর একজন নরম থাকবে, মানে একজন সবল হলে আর একজন দুর্বল থাকবে আর কি, ব্যাপারটা এরকম। তো HCl এর সাথে রিলেশনটা তারই অনুবন্ধীর হবে। HCl এর সাথে রিলেশন সোডিয়াম হাইড্রোক্সাইডের, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এরকম না আর কি, ঠিক আছে? আমাকে একটু বলতো, ইরফানের নানা যেদিন চেতে আছে সেই দিন কি ওর দাদি কি অবস্থায় থাকবে সেটা কি রিলেট করা পসিবল? না। বিকজ দে আর নট অনুবন্ধী। ওকে, এরপরে আসো, এটা কি? পানির অনুবন্ধী অম্ল আর ক্ষার কি? এই প্রশ্ন 1000 বার পরীক্ষা আসে। পানির অনুবন্ধী অম্ল আর ক্ষার কি? বলো কিভাবে বের করা লাগবে? পানিকে আগে আমি অ্যাসিড হিসাবে চিন্তা করি। চলো, পানিকে অ্যাসিড হিসাবে চিন্তা করলে কি করা লাগবে? তার কাছ থেকে আমাদের প্রোটন বের করে দেখা লাগবে না? যে সে প্রোটন ছাড়লে কি হয়? প্রোটন ছাড়ছে, বাকি থাকে কি বলেন তো? OH মাইনাস। তাহলে এখন পানির নিচে কি লিখবো? সে কি অ্যাসিড না ক্ষার হিসাবে কাজ করছে? বলো। অ্যাসিড। এইটাকে আমাদের বলা লাগবে হচ্ছে সে একটা অ্যাসিড। তাহলে অ্যাসিডের কাজ হচ্ছে প্রোটন একটা ছাড়ার পরে বাকি যা থাকে এই বস্তুটাকে বলে হচ্ছে কি বলে বলেন? অনুবন্ধী। অনুবন্ধী ক্ষার। কার অনুবন্ধী ক্ষার? আমার। পানির এটা হচ্ছে পানির অনুবন্ধী ক্ষার। তাহলে এখানে লিখে দেই H2O এর। হ্যাঁ কি ভাইয়া পানি না নিরপেক্ষ? পানি যে কি অদ্ভুত ব্যাপার, সে যদি বুঝতি তাহলে আর পড়ালেখা করতি না, সব ছেড়ে দিতি। পানির বিহেভিয়ার আমরা এক্সপ্লেন করতে পারি না। আচ্ছা, এবার আসো, পানিকে আমরা অম্ল হিসাবে দেখছি, এবার পানির ক্ষার চরিত্রটা দেখব। তাহলে পানির সাথে কি করা লাগবে বলেন তো? প্রোটন যুক্ত করব। প্রোটন পানির সাথে যুক্ত করলে কি হয় বলো? হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এখানে লিখবো H3O+। এই যে H3O+টা হয়েছে, এটাকে আমরা কি বলবো? পানির অনুবন্ধী অম্ল। বুঝতে পারছো? এটা খুবই বেশি MCQ পরীক্ষা আসে, তোমাদের ওই যে খ নাম্বারের প্রশ্ন আসতে পারে। সো দেখে নিলাম আর কি। এটা কি? আচ্ছা, এখানে একটা বিশেষ শব্দ খুব আসে মানে যদি একটু বড়দের বই কিতাব পড়ো বা উইকিপিডিয়া পড়তে যাও, এই শব্দ দুইটা প্রায়ই আসবে। তোমরা কি লেখাটা দেখতে পাচ্ছ নাকি ফাটা আসতেছে? দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, ওই যে গুগল থেকে ডাউনলোড করা ছবি তো ভালো হয় না, আমি একটু চেঞ্জ করবো না, একটু সেটা স্ক্রিনশট মেরে দিই যে এটা চেঞ্জ করা লাগবে ছবিটা। মানে ডাউনলোড করা ছবি জাস্ট বসাই দিছি তো। আচ্ছা, উভধর্মী শব্দটার ইংরেজি কি আমাকে একটু বলো তো? উভধর্মী। এই বেটা ফাউন্ডেশনে বারবার করে শিখাইছি এই জিনিসগুলা। অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক মানে হচ্ছে উভধর্মী। ওই যে অ্যালুমিনিয়াম অক্সাইড একটা অ্যামফোটেরিক অক্সাইড, উভধর্মী অক্সাইড। এখন এই রিলেটেড তুমি যদি একটু উইকিপিডিয়া থেকে বা একটু বড় ক্লাসের বইপত্র পড়তে যাও বা ইন্টারনেটে একটু ওয়াইড ওপেন পড়াশোনা করো, অ্যামফিপ্রোটিক বলে একটা শব্দ পাবা। অ্যামফিপ্রোটিক এই শব্দটা পাবা। সো অ্যামফিপ্রোটিক, অ্যামফ মানে হচ্ছে উভ, বোথ। যেমন অ্যামফিবিয়াস, অ্যামফি থিয়েটার, তোমরা নাম শুনছো না? তো অ্যাম্বিডেক্সচারাস। সো অ্যামফি মানেই বোঝায় উভ। সো অ্যামফো অ্যামফি একই কথা। একটা বলতেছে অ্যামফোটেরিক, একটা বলছে অ্যামফিপ্রোটিক। অ্যামফিপ্রোটিকের কাহিনীটা হচ্ছে যারা প্রোটন দান এবং গ্রহণ দুইটাই করে তাদেরকে বলে অ্যামফিপ্রোটিক। আর অ্যামফোটেরিক মানে প্রোটনের সাপেক্ষে হোক বা যে কোনো সাপেক্ষে হোক, অম্ল এবং ক্ষার উভয় ক্যারেক্টার দেখাইলে তারা বলে অ্যামফোটেরিক। কেউ বোঝা না? আমাকে একটু বলতো, এই অ্যামফিপ্রোটিক যদি আমি বলি, এ আসলে কোন কনসেপ্ট অনুযায়ী কথাবার্তা বলতেছে বলেন তো? অ্যাকর্ডিং টু ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট সিপিটি। এই তো, তোমরা কি বুঝছো ব্যাপারটা? বিএল মানে ব্রনস্টেড-লাউরি আর কি। আচ্ছা, আর অ্যামফোটেরিক যদি বলি, এটা কোন কনসেপ্ট অনুযায়ী কথা বলতেছে বলেন তো? বলা, এটা যে কোনো কনসেপ্ট হতে পারে, যে কোনো কনসেপ্ট অনুযায়ী কেউ যদি অ্যাসিড হিসাবে কাজ করে এবং ক্ষার হিসাবে কাজ করে, বোথ ক্যারেক্টার দেখাইতে পারে, তারাই বলে অ্যামফোটেরিক। বুঝিস না আমার কথা? আমি বলতেছি
প্রোটিক বলার মানে শুধুই প্রোটন নিয়ে খেলাধুলা করবে, আর ও যে কোনো কিছু নিয়ে কাহিনী করতে পারে। আচ্ছা, এবার আমাকে একটু বলেন তো, পানি এটা কি অম্লধর্মী পদার্থ নাকি ক্ষারধর্মী পদার্থ, বলো? অ্যাম্ফোটেরিক। পানি একটা উভধর্মী পদার্থ, পানি একটা উভধর্মী পদার্থ, এবং এই উভধর্মীর ইংরেজিটা আসলে কি বলা উচিত, অ্যামফোটেরিক নাকি অ্যামফিপ্রোটিক? অ্যাম্ফোটেরিক। এইটাকে বলা হচ্ছে উচিত হচ্ছে অ্যামফিপ্রোটিক, কারণ ও প্রোটন দিয়ে খেলাধুলা করতেছে। এই যে দেখো, হয় প্রোটন ছাড়ে নাইলে প্রোটন নেয়। তোরা মনে হয় বুঝিস নাই আমার কথা। আর একটা ব্যাপার জেনে রাখো, সমস্ত অ্যামফিপ্রোটিক পদার্থ কিন্তু অ্যামফোটেরিক, কিন্তু সমস্ত অ্যামফোটেরিক পদার্থ কিন্তু অ্যামফিপ্রোটিক না। প্রোটিক হইতে গেলে স্পেসিফিক্যালি প্রোটন নিয়েই কাহিনী করতে হবে, তা নাহলে করা যাবে না। তোরা বুঝিস না আমার কথা। তার মানে পানি হচ্ছে অ্যাম্ফোপ্রোটিক আর অ্যাম্ফোটেরিক। অ্যামফোটেরিক দুইটাই ঠিক আছে, কিন্তু ওই ধরো যদি বলি আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড না, অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা, বা জিঙ্ক অক্সাইডের কথা, ওরা কিন্তু অ্যামফিপ্রোটিক না, অ্যামফোটেরিক। বুঝছিস বাবা? আচ্ছা, তাহলে পানিকে সারা জীবন জানতাম নিরপেক্ষ পদার্থ, কথা সত্য, মিথ্যা না। কেন মিথ্যা না পরে পাবা প্রমাণ। আবার পানিকে আজকে জানলাম সে অম্লীয়, আবার সে ক্ষারীয়, অর্থাৎ সে পানি উভধর্মী। পানি যে কত বিচিত্র, পানির চরিত্র কতটা যে বিচিত্র, অনেকটা ফুলের মতোই পবিত্র, এটা না পড়িলে বুঝবা না, যতই পড়িবা ততই অবাক হইবা। এবং আমি আশরাফ ভাইয়ের সাথে একদিন এই আলোচনায় বসছিলাম, আলোচনায় বসে আমার এখনো মনে পড়ে ভাইয়ার বাম হাত নাচানোটা আমার মুখের উপরে, মানে কথা বললো না, চুপ করো চুপ থাকো, পানি নিয়ে কোনো কথা বললো না, পানি আছে সামনে লাগলে খাও, কথা বললোই না। মানে পানির চরিত্র যে আসলেই কত বিচিত্র, পানি নিয়ে যতই পড়বা ততই অবাক হবা। যেমন তোমাদের হালকা একটু আইডিয়া দেই, মানে কেমনে বলি, আচ্ছা এই যে বিভিন্ন হুজুররা দেখছো পানি পড়ে খাইতে দেয়, দোয়া কালাম পড়ে ফু দেয়, এটা কি অনেকটা কুসংস্কার না? তাই তো মনে হয় আমার। এই জিনিসটা যেদিন আশরাফ ভাই বলছিল আমি মনে হয় থান্ডার্ড হয়ে গেছিলাম। পানির চরিত্র আসলে যে কত বিচিত্র, পানির সামনে, এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে দেখবা, পানির সামনে কি শব্দ জেনারেট করা হচ্ছে, ডিপেন্ডিং আপন দ্যাট ফ্রিকোয়েন্সি ওয়াটার বিহেভিয়ার গেটস চেঞ্জড। সো পানিতে তুমি দোয়া কালাম, আল্লাহর কুদরতি দুইটা কিতাবের মানে আল্লাহর কালাম দুইটা পড়ে ফু দিয়ে দেওয়া, আর দুইটা গালি দিয়ে ফু দেওয়া, ভাই তোমরা বুঝতেছো না পানি কি বিচিত্র জিনিস? আমার কথা কি বুঝেছো? পানি বড় অদ্ভুত। যাই হোক, কোথায় আছি, এগুলো তো ফর্সি তো আর কি। এটা কি, ও তোমাদের একটা প্রশ্ন করতে ভুলে গেছে, আমাকে একটু বলো তো, এই যে অনুবন্ধী অম্লক্ষারের ধারণা, অনুবন্ধী অম্লক্ষারের যে আইডিয়াটা, এটা কোত্থেকে আসছে বলো? কোন মতবাদ থেকে আমরা এই কনসেপ্টগুলো পাইছি? এটা হচ্ছে প্রোটনীয় মতবাদ বা ব্রনস্টেড-লাউরি মতবাদ থেকে প্রাপ্ত ধারণা। এই প্রশ্নটা আমাদের বছর বুয়েটের ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসছিল, অ্যান্ড ট্রাস্ট মি আমাদের সময় এইরকম কোনো প্রশ্ন আগে দেখি নাই কোনোদিন। বাট যে গুটি কয়েকজন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে পেরেছিল, তোমাদের সামনে যে ভদ্রলোক এখন লাইট ব্লু একটা শার্ট পরি দাঁড়ায় কথা বলতেছে, সে ফেরেছিল। সুতরাং তার সাথে খুব সাবধানে কথাবার্তা বলবা। বইতে জীবনে দেখে নাই, কেউ তাকে কোনোদিন বলে নাই, কিন্তু তার মস্তিষ্কে আল্লাহ অতটুকু বুদ্ধি দিছে যেটা তোমাদের নাই, যে কোনো কিছু নতুন দেখলেও চিন্তা করে একটা উত্তর দেওয়ার স্বভাব। এবং এই টাইপের ওপেন মাইন্ডেড না হইলে ভাই জীবনে বড়ই বিপদ, ঠিক আছে? ওকে, এবং এই জিনিসটা আমি টের পাইতাম আমার এক বান্ধবীর সাথে কথা বলে। ওর সাথে আমার অল্প দিনের পরিচয় ছিল, কিন্তু ওর সারা জীবন এসএসসিতে, ওর গল্প তোদেরকে আগেও একবার বলছি আর কি, মনে হয় তোদের ব্যাচে নাকি এইচএসসি 24 অ্যাডমিশনের সময় মনে নাই, ওর এসএসসিতে এইচএসসিতে সব গোল্ডেন টোল্ডেন পাওয়া। ঢাকায় আমি যখন আসছিলাম কোচিংয়ের জন্য, ও আসছিল, তো আমি থাকতাম 1200 টাকা মেস ভাড়ার একটা, 1200 না সরি 1500 টাকা সম্ভবত মেস ভাড়ার একটা মেসের মধ্যে, দরজার উপরে, দরজার সামনে একটা
তোষক পাতায় দিয়ে আমার বিছানা ছিল, আমার সহায় সম্বল সব, ছোট্ট একটা পড়ার টেবিল। আর ও যে ফ্ল্যাটটা ভাড়া নিয়ে ঢাকায় ছিল, সেই ফ্ল্যাটের ভাড়াই সম্ভবত 40,000 টাকা ছিল সেই আমলে, বুঝোস? ওর বাপ ওরে কেমনে রাখছিল। তো পার মান্থ আমি মনে হয় বেশি বলে ফেলছি, মানে ওর টোটাল খরচ মাসে ছিল 40,000 টাকার মতো, এরকম কিছু একটা। মানে এটা আমি আবার কবে জানছিলাম, যখন কুয়েটের রেজাল্ট দিয়ে ফেলছে, তখন ওদের বাসায় আমার বন্ধু এনজায়েদ জোর করে নিয়ে গেছে, এই চল, ও তোর কথা প্রায় বলে, দেখা করে আসি, না গেলে আবার কি মনে করবে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাওয়া যায়, কারণ আমাদের এইচএসসির আগ দিয়ে ওর বাসায় যেয়ে আমরা ম্যাথ পড়তাম আর কি, মানে 5-6 জন একটা ভাইয়া ঠিক করে পড়ছিলাম কিছুদিন। সো ও আমার এনজায়েদ আমাকে বোঝাচ্ছিল যে আগে যাইতি ওদের বাসায়, যাইতাম মানে তো পড়তে যাইতাম, তোরা আবার অন্য কিছু মনে করিস না। তো এখন তুই বুয়েটে চান্স পাইছিস, ও পায় নাই, ও আবার মন খারাপ করবে যে আরিফ এখন ভুলে গেছে। তো গেলাম, যাওয়ার পরে ওদের বাসায় নাস্তা খাইতে দিল আন্টি, খাচ্ছি আর আঙ্কেলের সাথে গল্প করতেছে। আমি তো আবার খাওয়া পাইলে আমি ডেনেভাবে তাকাই না, ঠিক আছে, আমি তো গপ গপ করে খাচ্ছি, আর যা বলতেছে হ্যাঁ না অমুক তমুক এটা বলে দিয়ে ভাই খাইতে দে আমারে। তো খাচ্ছি আর আঙ্কেল আমারে জিজ্ঞেস করতেছে তুমি কোথায় থাকতে? আঙ্কেল শ্যামলি থাকতাম। কত টাকা লাগতো? এই আঙ্কেল 1500-2000-এর মধ্যে হয়ে যেত। খাইতেছি আর কইতেছি, উনি আমারে যে কি জিজ্ঞেস করছে আমি জানিও না, জাস্ট বলে দিচ্ছি আর কি। তো সব কিছু জিজ্ঞাসা করার সময় আমি পরে মাথা উঁচু করে বুঝলাম যেটা, যে উনি আমাকে প্রশ্ন করতেছিল আর উনি আমার ওই বান্ধবীর দিকে তাকাইছিল। মানে বুঝছো কি বুঝাইছিল? যে তোকে যে এত টাকা খরচ করে পড়াইলাম, এত সুযোগ সুবিধা দিলাম, তুই কি করলি আর এই সামরাটা কি করলো। তো ওর সাথে কথা বললে আমি বুঝতাম যেটা আগে থেকেই, ও হয়তো আমার চেয়ে অনেক বেশি পড়ছে, কিন্তু ওর মনটা না খোলা ছিল না। মানে এই যে নতুন কিছু দেখলে যে আনসার দিতে পারবে বা আগের জানা জ্ঞান অ্যানালাইসিস করে যে কিছুটা বলতে পারবে, এটাও পারতো না। ও কখনোই পারতো না। ওই ম্যাথ পড়তাম যখন একসাথে, তখনও দেখতাম, মানে আমি তো 1.5 বছর শুয়ে থেকে তারপর পড়া শুরু করছি, তাও আমি যে 9-10-এর সেই আমলের জ্ঞান অ্যাপ্লাই করে কোনো কথার উত্তর দিতে পারতাম, ওরে ভাই আপনি দেখাই দেন আমি পারবো না। মানে অনেক বেশি মুখস্থ নির্ভর ছিল আর কি। সো মনটাকে খোলো, একটু নতুন জিনিস দেখার ব্যাপার স্যাপার বোঝো। আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রোটনীয় মতবাদ থেকে পাইলাম আমরা। আর কি এরকম কিছু ছিল না? আর কিছু ছিল না। তাহলে এবার চলো এইখানে একটু যাই। বলো এটা কি হবে? NO2 প্লাসের অনুবন্ধী, এগুলো এমসিকিউ এর জন্য, অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি। NO2 প্লাসের অনুবন্ধী অম্ল কি হবে বলেন? অনুবন্ধী অম্ল, যেহেতু তার মানে এখানে আমার যোগ করতে হবে হাইড্রোজেন, না H+। বুঝতে পারতেছো কি বলতেছি? বোঝা না কেউ? হার্ড ছিল তার মানে একটা, এদের যোগ করতে হবে। বল বাবা, আর কেউ উত্তর দে। এর সাথে প্রোটন যোগ করো। নাম বলতে না পারলে সংকেত বলে দিতে হয় যে প্রোটন একটা যোগ করলাম। হ্যাঁ HNO2, এই তো। এখন এটা অম্ল কিনা একটু চেক করো। নাইট্রাস অ্যাসিড তো আসলেই অম্ল, তাই না? আর এখান থেকে প্রোটন বের করে দাও, তাহলে এই যে NO2 প্লাস তৈরি হবে, শেষ। ভাই আচ্ছা মাইনাস হবে না? ওই টাইপিং এ ভুল হইছে। এইখানে এইটারও হে সব আমি, না 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 ঠিকই আছে তো, না ঠিক নাই, সরি, NO2 মাইনাস হবে ওটা, সরি। হ্যাঁ একটু বলে দিস তো। একটা যাচ্ছে প্লাসের সাথে। হ্যাঁ 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 সরি ভুল হইছে। আচ্ছা তারপরেটা বলো, তাড়াতাড়ি বলো। এইটার অনুবন্ধী ইয়া কি হবে, ক্ষার কি হবে বলেন? NO2 মাইনাসের অনুবন্ধী ক্ষার। সরি আমি এটা ভুল নিয়ে আসছি, এটা না, এইটা বল, এটা ভুল হইছে, এটা নাই। এটার HS মাইনাসের অনুবন্ধী অম্ল, এই বস্তু চিনো তো, হাইড্রোজেন সালফাইড। আচ্ছা এটার অনুবন্ধী ক্ষার কি হবে বলেন? নাই তো। সালফাইড আয়ন। কেন? এটার মধ্যে আরো প্রোটন আছে না, ছাড়তে পারবে না? বুঝিস নাই কিছু? এরে গরুর দল, ছাড়তে পারবে। বাবারে বুঝিস নাই, এর মধ্যে 2টা প্রোটন ছিল, এই একটা প্রোটন ছাড়ছে যখন, H+ যোগ হচ্ছে HS মাইনাস হইছে, এর মধ্যে তো আরো একটা প্রোটন আছে, যখন আরেকটা ছাড়বে তখন কি তৈরি হবে? S2 মাইনাস তৈরি হবে না? বুঝতে পারছিস? যাকে যেটা করানোর কথা তাকে একবার করানো যাচ্ছে। এ কোনো কথাই কয় না এরা, বুঝছিস কিনা আরেকবার বলবো? বুঝছি। আচ্ছা বলেন এবার, CN মাইনাসের অনুবন্ধী অম্ল কি হবে? এটা হবে HCN। CN মাইনাসের অনুবন্ধী ক্ষার কি হবে? নাই। আচ্ছা CO3 2 মাইনাসের অনুবন্ধী অম্ল কি হবে?
HCO3 মাইনাস, এর সাথে আমি একটু বলে দিচ্ছি, আমি এটা HCO3 মাইনাস দিতে চাইছিলাম, এটা কার্বনেট আয়ন লিখে ফেলছি, এটা বাইকার্বনেট আয়ন দিতে চাইছিলাম। আচ্ছা, এটার অনুবন্ধী খান নাই, বুঝছেন আপনারা? ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে এই সান্দু কি বলো? এটা একটা উভধর্মী আয়ন, বুঝতে পারছো? আর কোন চান্দু? আর কোন চান্দু এখানে নাই। তাহলে উভধর্মী আয়ন যে কে কে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এই যে যেমন এটা প্রমাণে আসবে, বাইসালফেট আয়ন একটা উভধর্মী পদার্থ, ব্যাখ্যা করো। 2 মার্কের প্রশ্নে আসে। বলেন কেমনে ব্যাখ্যা করবেন? আপনি দেখাবেন HSO4 মাইনাস দ্যাট ক্যান ডোনেট প্রোটন, H প্লাস যোগ হচ্ছে SO4 2 মাইনাস, এটা তার কি চরিত্রের প্রমাণ বলেন? এটা তার অ্যাসিড চরিত্রের প্রমাণ। আবার এখানে তাকে আমি প্রোটন গ্রহণ করাবো, গ্রহণ করাইলে সে কিসে পরিণত হবে? H2SO4। বুঝেছো আমার কথা বন্ধু? প্রোটন ছাড়তে পারে তার মানে সে অ্যাসিড, আবার প্রোটন নিতে পারে তার মানে সে একটা বেস, তাহলে সে একটা উভধর্মী পদার্থ। এখন বলেন এটার উভধর্মী তো বাংলায় বললাম, ইংরেজিতে কি বলবো এটাকে বলো? অ্যামফোটেরিক নাকি অ্যামফোপ্রোটিক? অ্যামফিপ্রোটিক কোনটা? এটা দুইটাই বলা যাবে, তবে প্রেসাইজলি বলতে গেলে কি বলা লাগবে? অ্যামফোটেরিক নাকি অ্যামফোপ্রোটিক? অ্যামফিপ্রোটিক। অ্যামফিপ্রোটিক। আচ্ছা, বাইকার্বনেট আয়ন একটা উভধর্মী পদার্থ, আশা করি প্রমাণ করতে পারবা তো? আচ্ছা, ফোদত্ত বিক্রিয়াটি সম্পূর্ণ করে অনুবন্ধী অম্ল ও ক্ষার যুগল চিহ্নিত করো। বলো এই বিক্রিয়া কি হবে? নাইট্রাস অ্যাসিড যোগ করছি আমরা পানির মধ্যে, কি হবে বলেন? এই গাধারা পারিস না কেন? এইখানে দেখ, নাইট্রাস অ্যাসিড প্রোটন ছাড়বে, সেই প্রোটনটা কে নিবে? নাইট্রাস অ্যাসিড যদি প্রোটন ছাড়ে তাহলে কিসে পরিণত হয়েছে? NO2 মাইনাস না? বুঝতে পারিস না? নাইট্রাইট আয়ন যোগ হচ্ছে ওই প্রোটনটা পানি গ্রহণ করবে, পানি গ্রহণ করে কি তৈরি করবে? H3O প্লাস। এখন বলো এই যে বিক্রিয়াটা দেখলা, এই বিক্রিয়া অ্যাসিডকে, এ প্রোটনটা ছাড়ছে, তাহলে এটাকে আমাদের বলা লাগবে অ্যাসিড, বুঝছিস? আচ্ছা, এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কে বলেন? NO2 মাইনাস, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী ক্ষার। এখন গ্যাঞ্জাম আছে, এইটাকে বলা লাগবে হচ্ছে অ্যাসিড 1, তাহলে এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার 1। এবার দেখো পানি এখানে কি হিসাবে কাজ করছে বলো তো? ক্ষার। এখানে যেহেতু ক্ষার আর একজন ছিল, এটাকে বলা লাগবে হচ্ছে ক্ষার কি বলো তো? 2। তাহলে এর অনুবন্ধী কোনটা? ওইটা না আবার? তাহলে এটাকে কি বলা লাগবে? অনুবন্ধী অম্ল 2। তোরা কি বুঝছস ব্যাপারটা? মানে দেয়ার আর 2 সেটস অফ অ্যাসিডস অ্যান্ড বেসেস, বুঝা না রে? আচ্ছা, সো এইখানে আমরা আবার আরো একটা কাহিনীও করতে পারি, বইতে অনেক সময় এই কাজটাও করে। এই দুইটাকে বলা হচ্ছে অনুবন্ধী যুগল, অনুবন্ধী যুগল 1, কনজুগেট কাপল 1। আর এইটাকে বলবো আমাদের কি বন্ধু? অনুবন্ধী যুগল 2। অনুবন্ধী যুগল 2, এই ওমা, এই যে এটা 2। বুঝতে পেরেছো সবাই? আশা করি বুঝছো। এরকম অনেক সুন্দর সুন্দর বিক্রিয়া আছে, বইতে দেখবা। আলতু ফালতু করছে। এই যে এটা করো তাড়াতাড়ি, বলো এখানে কি হবে? কে অ্যাসিড আর কে ক্ষার? H2S কি হিসাবে কাজ করবে? অ্যাসিড হিসাবে কাজ করবে। তাহলে ওখান থেকে প্রোটন ছেড়ে দাও, এই গ্রহণ করুক, তাহলে কি তৈরি হবে আমাদের এখানে? HS মাইনাস প্লাস। এখানে কিন্তু অনুবন্ধী দেখাইতে বলছে, একটা প্রোটনই ছাড়াবা। আর এখানে কি হবে? NH4 প্লাস আয়ন। তাহলে এইটারে বলো, এইটারে আমরা নাম দিলাম হচ্ছে অ্যাসিড 1। তাহলে এটা কি হয়ে যাবে? অনুবন্ধী ক্ষার 1। আচ্ছা, তাহলে এটাকে বলা লাগবে ক্ষার 2। এটা হচ্ছে অনুবন্ধী অম্ল 2। এই শেষ, সহজ জিনিস। তারপরে এটা কি? ও, আজকের লাস্ট টপিক মনে হয় এটাই। হ্যাঁ বলো। যেখানে হচ্ছে মানে প্রোটন নাই, মানে হাইড্রোজেন নাই, হ্যাঁ, সেখানে আমি কিভাবে করব? তার ক্ষেত্রে পারবা না তো। এই যে অনুবন্ধী যুগলের কনসেপ্টটাই তো প্রোটনিক কনসেপ্ট থেকে আসছে, তাহলে কেমনে করবা? বোঝা নাই বন্ধু?
বলছি যদি আমাকে প্রমাণ করতে বলেছে আরে দূর, প্রমাণ করতে বললেই কি হবে নাকি? আমি তোরা প্রমাণ করতে বললাম, প্রমাণ করো। মানুষ একটা চতুষ্পদ জন্তু, এটা প্রমাণ করতে বললেই হবে নাকি? প্রশ্নকর্তারও ওইটুকু জ্ঞান থাকা লাগবে না যে কোনো কিছু প্রমাণ করতে বললে তো হয় না। বোঝো নাই বন্ধু? আসো। প্রশ্ন সরাসরি দিয়ে দেয় জিঙ্ক অক্সাইড, তারপর হচ্ছে লেড অক্সাইড, তারপর অ্যালুমিনিয়াম অক্সাইড, এগুলো উভধর্মিতা প্রমাণ করে। ওইটার উভধর্মিতা প্রমাণ করা তো ভিন্ন ব্যাপার, এটা তো অনুবন্ধী বাইর করতে বলছে। দুইটা প্রশ্ন তো আলাদা। হ্যাঁ ভাইয়া, জিঙ্ক অক্সাইড যে উভধর্মী অক্সাইড, এটা কেমনে প্রমাণ করবা? জিঙ্ক অক্সাইডের সাথে একবার তুমি অ্যাসিডের বিক্রিয়া দাও, এগুলো তো ফাউন্ডেশনে দেখাইছি। আবার জিঙ্ক অক্সাইডের সাথে ক্ষারের বিক্রিয়া দাও, সে যদি এইখানেও বিক্রিয়া করতে পারে। হ্যাঁ, তো এইটাই তো সেই প্রশ্নের উত্তর। বুঝিস নাই এখনো? মানে এই ধরনের টপিক ব্যাখ্যা করা যায় না। এইটা দিয়ে অন্য কাজ করতেছে, এটা দিয়ে অনুবন্ধী বাইর করতেছি। বুঝছি। H2S তো উভধর্মী না, তো আমারে প্রমাণ করতে বললে হবে না তো। H2S তো উভধর্মী না, HS মাইনাস হচ্ছে উভধর্মী। বুঝিস নাই কিছু? গরুরে কয়েকটা প্রশ্ন পেঁচায় ফেলাচ্ছে। আচ্ছা আসো এবার, খুব মনোযোগ দিয়ে শোনো। এতক্ষণ যা বুঝছো এগুলো ছোট ছোট এমসিকিউর উত্তর বা 1 মার্ক 2 মার্কের প্রশ্নের উত্তর। বাট এখন যেটা দেখতেছো এইটা এই অধ্যায় শুধু না, এরপরে দ্রাব্যতার কনসেপ্ট এর উপরে দাঁড়ায় আছে। ওই কেসি থেকে রিলেট করতে হবে। তো কথাটা হচ্ছে কি, দেখো কোন একটা অ্যাসিডের যে বিয়োজন বিক্রিয়া, যে কোনো অ্যাসিডের যে বিয়োজন বিক্রিয়া, সেই বিয়োজন বিক্রিয়ার যে সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবক মানে বুঝছো তো কোনটা বলো তো? কেপি নাকি কেসি? কোনটা? কেসি। সেই সাম্য ধ্রুবকটাই হচ্ছে ওই অ্যাসিডের কে। কেউ বোঝে না? বুঝছি। আবার ক্ষারের ক্ষেত্রে কি বলা যাবে? কোনো একটা ক্ষারের যে বিয়োজন বিক্রিয়া হবে, সেই বিয়োজন বিক্রিয়ার যে সাম্য ধ্রুবক, সেই সাম্য ধ্রুবকটাকেই বলবো আমরা ওই ক্ষারের বিয়োজন ধ্রুবক, কেবি। দ্যাটস ইট। তার মানে আমি কি বলতে পারি একটা কথা? কি বলবো বলো তো? কে এ অ্যান্ড কে বি ইজ আ কি বলেন? কেসি। এটা আসলে কেসি। অ্যাসিডের জন্য, অ্যাসিডের বিয়োজন বিক্রিয়ার জন্য যখন আমরা কেসি লিখি, ওটাকে বলে কে। ক্ষারের যে বিয়োজন বিক্রিয়া তার যে কেসি লেখে তারে বলে হচ্ছে কি বলেন তো? কেবি। কেউ বোঝে না? বুঝছি ভাইয়া। ওকে, তাহার পরে চলো। ও, ফাউন্ডেশন কোর্সে যারা ছিলে, অর্থাৎ পরিবেশ রসায়ন যারা পড়ছো, পরিবেশ রসায়ন অধ্যায়ের মধ্যে যা কিছু আলোচনা ছিল হয়ে গেছে। মানে এই যে এই পর্যন্তই আর কি, এই পর্যন্ত আলোচনা শেষ। অনুবন্ধী অম্লক্ষার ওইখানে একটু দেখাইছে, আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরিয়া, লুইস দেখাইছে। আর এইখান থেকে আলোচনা আবার শুরু করছে পরিবেশ কি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে এসে। বইটারে যে কি জঘন্য বানাইছে, অ্যাসিড ক্ষারের ডেফিনেশন শিখাইছে, তাহলে অ্যাসিড ক্ষারের যে ধ্রুবক, বিয়োজন ধ্রুবক, সেটাকে একবার দেখাবে না? করে নাই জিনিসটাকে। মানে তোরা বুঝতেছস না যে ব্রিটিশরা যখন দেশ ভাগ করে দিয়ে চলে যায়, ওরা যেমন ইচ্ছা মতো কাটাকাটি করছে, বুঝো নাই? কি কি যেন নাম ছিল, কি র্যাডক্লিফ নাকি ওই ভদ্রলোকের, ওই উকিল, সে যে কাটাকাটি করছে, মানচিত্র বানাইছে। ডিভাইডেড এন্ড রুল। মানে আমাদের দেশের নতুন যে সিলেবাসটা 2013 থেকে চলে আসতেছে, সেই সিলেবাসটাও বানানো হয়েছে একইভাবে ইচ্ছা মতো কাটাকাটি করে। কোনো ছাগলে ক্লাস নিতে যায় কোনোদিন বলছে কিনা আমি জানি না যে এই পরিবেশ রসায়নের ওই অ্যাসিডের ক্ষারের পার্টটা এইটার সাথে পড়ানো উচিত, একই জিনিস একই প্রসঙ্গ। আমি জানি না, এইখানে এসে যখন পড়াইতে যাবে তখন তো ওই জিনিস ভুলে যাবে আবার। আচ্ছা আবার চিন্তা করে দেখ, এই যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার, এইখানে তোরা কে কেবি শিখাচ্ছে, অথচ তার আগেই বলে নেওয়া দরকার ছিল আরহেনিয়াস, ব্রনস্টেড লাউরিয়া আর লুইস মতবাদ কি। সেইগুলো পড়াচ্ছে কিন্তু সেকেন্ড পেপারে যে ওই যে পরিবেশ রসায়নের মধ্যে। তোমরা বোঝো নাই মনে হয় আমি কি বলছি? মানে অ্যাসিড আর ক্ষারের সংজ্ঞাই তুই জানিস না, অথচ সেই সংজ্ঞার উপরে ডিপেন্ড করে কে কেবি ডিফাইন করতে হবে, সেই সব জিনিস টিনিস পড়াই ফেলতেছে, ওই সংজ্ঞা পড়াচ্ছে পরে। মানে কোন স্টুডেন্টটা বুঝে, মানে বুঝবে আসলে? ও বুয়েটে চান্স পাবে, ও ঢাবিতে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, কিন্তু আসলে ও কোনোদিন বিজ্ঞানের রসটা উপলব্ধি করতে পারবে না। আর তোমাদের যাদেরকে ডাইকে নিয়ে আসছি উপলব্ধি করানোর জন্য, তারা পড়ো না, যার ফলে কি হবে, দিন শেষে আলটিমেটলি পারফরমেন্স ওদের ভালো হবে। এই হচ্ছে কাহিনী। আমার কথা কেউ বোঝে না। আচ্ছা, অ্যাসিড আর ক্ষারের অ্যাসিডের বিয়োজন ধ্রুবক নির্ণয় করি। চলো কে বাইর করি, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি কে। তাহলে একটা অ্যাসিড ধরে নেই, ধরি একটি অ্যাসিড। বলেন একটা অ্যাসিডের জেনারেল ফর্মুলা কি ধরে নেওয়া যায়? ধরলাম এইচে। কে এটা? সিফাত। এইচে ধরে নিলাম। এখন এই এইচেটা যখন বিয়োজিত হয় তখন তার বিয়োজনটা আসলে কেমন? এইচ প্লাস যোগ এ মাইনাস, রাইট? এখন আমি এইভাবে লিখি, এইভাবে কিন্তু বইতে লেখা থাকে না, এবং এইভাবে লেখাটা ঠিক না।
বইতে আসলে যেভাবে লেখে সেই জিনিসটা হচ্ছে, শোনো আগে শুনে নাও, তারপরে বুঝবা যে আমারটা লিখলেও হয়, চলে, মানে বোঝার জন্য ওকে। এইটার সাথে পানি মিশায় তারপরে কি করে বলো তো, এখানে H3O+ লেখা উচিত না? এরকমটা আসলে বুঝিস নাই, কারণ বাস্তবে তো কোনো অ্যাসিড বিয়োজিত হয়ে দ্রবণে H+ রাখে না, তো ও বিয়োজিত হয়ে তো আসলে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। বাট আমি যেটা লিখছি ওটাও চলে তোমাদের বোঝার জন্য, যে ঠিক আছে ভাই পানি আছে, পানি সিস্টেমে আছে, সমস্যা নাই, ওটা বিয়োজিত হয়ে বুঝছি যে H+ তৈরি করছে আর A- তৈরি করছে। আপনারা কি বুঝছেন আমার কথা বাবা? অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস মতবাদ। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু আমরা আর্হেনিয়াসকে ফলো করতেছি। এই কথাটাই আমি সেই সময় বলছিলাম যে কেবির যে ডেফিনেশন বা একটা অ্যাসিড বা ক্ষারের যে মানে শক্তিমাত্রার তুলনা, এটা হচ্ছে আর্হেনিয়াস মতবাদ থেকে করা যায়। বাবা তোরা কি আমার কথা বুঝছিস আমি কি বলছি? জাস্ট ওটার বিয়োজনের বিক্রিয়াটা লিখতে হবে আমাদের, ঠিক আছে? ওকে, পরের কথা শোনো, এই একমুখী চিহ্ন দিলে হবে না। কেন দিলে হবে না? কারণ তোমার এখন কি লেখা লাগবে বলো তো, এই অ্যাসিডের বিয়োজন বিক্রিয়ার কি লাগবে? কেসি লাগবে না? বুঝতে পারছিস কি? সো কেসি বের করার জন্য তো তোমার বিক্রিয়াটাকে উভমুখী চিন্তা করা লাগবে। তাহলে এবার আমরা এই বিক্রিয়াটার কি লিখবো জানো? কেসি লিখবো। চলো, কেসি লিখতে গেলে উপরে কি থাকে বলেন? H+ আয়নের ঘনমাত্রা ইন্টু A- আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে কি লেখা লাগবে? H এর ঘনমাত্রা। বুঝিয়াছো? আচ্ছা, এখন এইটা না লিখে ওই যে বইয়ের যে বিক্রিয়া, সেই বইওয়ালারা কি লিখবে বলেন তো আমাকে একটু? কেসি ইকুয়াল টু, ওরা লিখবে হচ্ছে H3O+ আয়নের ঘনমাত্রা ইন্টু হচ্ছে A- আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে H এর ঘনমাত্রা। দেখতো বাবা আমি কি আলাদা কিছু লিখছি? আগেই তো বলছি প্রোটন মানেই তো হাইড্রোনিয়াম আয়ন, মানে একটা সিস্টেমে প্রোটন আর হাইড্রোনিয়াম আয়ন একই কথা, কারণ আলাদা করে আসলে প্রোটন থাকে না, ওটা আলটিমেটলি হাইড্রোনিয়াম আয়ন আকারেই থাকে, বোঝা না? একই জিনিসই থাকতো। সো আমারটা লিখলেই ভালো। চলো এবার এই যে যে কেসিটা তুমি লিখছো, এই কেসিটাকে আমরা আদর করে কি নামে ডাকি জানো? এই কেসিটাকে আমরা আদর করে বলি হচ্ছে কি বলো তো? কে। দ্যাটস ইট। কেউ বোঝা না? ওটা আসলে কেসি, বাট ওই কেসিটাকে কে কেন লিখতেছি? কারণ স্পেসিফিক্যালি উই ওয়ান্ট টু মিন যেটা অ্যাসিডের জন্য বের করছিলাম, অ্যাসিডের যে বিয়োজন বিক্রিয়া সেই বিক্রিয়াটার কেসি। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে তোমরা একটু এখান থেকে দেখে আমাকে বলো, এটার নাম দিলাম 1 নাম্বার ইকুয়েশন। আমাকে একটু এখান থেকে দেখে বলো তো, অ্যাসিডটা যত সবল হবে, মানে এইচে বলতে তো কোনো অ্যাসিড আমি ধরে নেই, একটা কমন জেনারেল যে কোনো অ্যাসিড হইতে পারে। আমাকে একটু বলো HA যত সবল হবে ওই কে এর মানটা কি হবে তত? কে এ তত কি বলেন? কে এ এর মান তত বেশি হবে, এটা বোঝো তো? সম্মুখমুখী বিক্রিয়া বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়া বাড়লে উৎপাদের পরিমাণ বাড়তেছে, নিচে বিক্রিয়কের পরিমাণটা কমে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছেন তো? আচ্ছা বুঝলাম। এখন ঘটনা হইতেছে, যদি এইচে সবল হইতে হইতে ভালো পরিমাণে সবল হয়ে যায়, অর্থাৎ একটা সার্টেন লিমিট আছে না, যে এতখানি সবলের উপরে গেলে আমরা তাদেরকে সরাসরি সবল অ্যাসিড সবল ক্ষার বলে ডাকি। বুঝিস নাই বাবা? মানে আমরা তো এইচে বলতে কোনো স্পেসিফিক অ্যাসিড ধরে নেই না, এটা একটা জেনারেল ফর্মুলা। স্টার্টিং ফ্রম ইয়োর কার্বনিক অ্যাসিড আস্তে 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 সবলতা বাড়াইতে থাকো, তো যত সবলতা বাড়াবা কে এর মানটা তত বাড়তে থাকবে। কিন্তু একটা সার্টেন লিমিট আছে না, এই লিমিটের উপর থেকে ভাই আপনাদের বলা উচিত যে এটা এরা সবাই সবল অ্যাসিড। এদের ক্ষেত্রে কি হবে বলো তো আমাকে একটু? এইচে যথেষ্ট সবল হলে, খেয়াল করো তো এই ইকুয়েশনে এইচে যদি যথেষ্ট সবল হয় তাহলে এই বস্তুটার মান কি হবে বুঝতে পারবা? তাই না? কারণ যারা সবল অ্যাসিড তারা তো অলমোস্ট পুরোপুরি ভেঙে যায়, মানে আমি কিন্তু বলতে পারতেছি না পুরো ভেঙে যায়, বলতেছি অলমোস্ট পুরোপুরি ভেঙে যায়। তার কারণটা হচ্ছে যদি পুরো ভেঙে যাবি তাহলে তো তোর বিক্রিয়া হয়ে যাবে একমুখী, তোর বিক্রিয়া যখন হয়ে যাবে একমুখী তখন তো তুই কেসি লিখতে পারবি না। কেউ বোঝে না আমার কথা? মানে আমার ওই যে তোমরা লিমিটেড অঙ্ক করার সময় কেন বলো যে এক্স টেন্ডস টু 0, মানে এক্স এর মান 0 বসাই দিলে তো সব আনডিফাইন্ড হয়ে যাবে, ওইটা করা যাবে না। বুঝছেন আমার কথা?
আচ্ছা তাহলে বলেন এইচে যদি যথেষ্ট সবল হয় তাহলে এইচে থার্ড ব্র্যাকেট এইচে মানে ইকুইলিব্রিয়ামে যে এইচ এর ঘনমাত্রা অলমোস্ট জিরো হবে। তখন আমাকে একটু বলেন তো অতএব তখন কে এ কত আসে? আনডিফাইন্ড বলবো আমরা এটাকে, আনডিফাইন্ড বলবো, ইনফিনিটি ঠিক না, সামথিং বাই জিরো, আনডিফাইন্ড। এটাকে আমরা বাংলায় বলবো হচ্ছে অসংজ্ঞায়িত, মানে আমরা জানি না কত আসলে, অসংজ্ঞায়িত। তোমরা কি বুঝেছো? মানে মানটা আসলে অনেক বড় বড়, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, উই জাস্ট ডোন্ট নো দ্য এক্সাক্ট ভ্যালু, এই আর কি। আচ্ছা এটা গেল। এটা কি? একটা ক্ষারের বিয়োজন ধ্রুবক নির্ণয়, আগের মতোই জিনিসপত্র। আমি একটু কপি টপি করে নিয়ে যাই, এইটুকু কপি করা গেল, আর কিছু করা গেল না, কি একটা বিপদ। হ্যাঁ ধরি একটি কি ধরে নিব এবার বলেন? ক্ষার। বলো ক্ষারের সংকেত কি ধরে নেওয়া যায়? এওএইচ ধরা যায়। আগে আমি ধরতাম এমওএইচ, এখন আর ধরি না, কারণ এখনকার ফলাফল এতই গান্ডু হয়েছে। এম বলতে আগে বুঝাইতাম মেটাল, মানে নর্মালি সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড সামনে দেখবে একটা ধাতু থাকে আর কি, এই জন্য এম বলতে মেটাল বুঝাইতাম। কিন্তু এখনকার ফলাফল এত গান্ডু, ওই এম মানে বুঝে নাই যে ভাই আণবিক ভর। আচ্ছা করতে পারে, কোনো সমস্যা নেই, ওইটাতে আমিও করাইতাম। গত বছরের ক্লাস নোট দেখলে দেখবো আমি এমওএইচ লিখছি, রিসেন্ট আমার অভিজ্ঞতা যেটা বলে এটা লিখলে পোলাবেন মাথা খারাপ করে ফেলবে। আচ্ছা ধরলাম বিওএইচ। এবার তাহলে চলেন বিওএইচ এর বিয়োজন বিক্রিয়াটা দেখে ফেলি। তুমি চাইলে পানির মধ্যে ভাঙতে পারো, চাইলে আমার স্টাইলে লিখে দিতে পারো, এত কাহিনী দরকার নাই, জাস্ট একটা বহুমুখী চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে পানি আছে। বলো এবার আমাকে এখানে কি তৈরি হবে? বি প্লাস যোগ হচ্ছে কি ওএইচ মাইনাস। তাহলে এবার এই বিক্রিয়াটার আমরা কি লিখবো বলেন? কেসি লিখবো। কেসি ইকুয়াল টু উপরে কি থাকবে? বি প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বাই হচ্ছে কি জানো? বিওএইচ এর ঘনমাত্রা। আচ্ছা এইটার নাম দিব আমরা 1 নাম্বার ইকুয়েশনে দিয়ে রাখি, সমস্যা নাই। এবার বলো এই কেসিটাকে আমরা আদর করতে করতে কি করব? মাথায় তুলে ফেলবো না? এই কেসিটাকে আদর করতে করতে বানাই দিব হচ্ছে কেবি, বিকজ দ্যাট হ্যাজ বিন রিটেন ফর আ বেস, এই আর কি। এরপরে বলো আমাদের কি কি কথাবার্তা বলা উচিত। আগে কি বলছিলাম একটু দেখে আসি। আগে কিছু বলি নাই, বলছি এই যে এগুলা সব কপি করে নিয়ে যাই, এডিট করে করে লেখা যাবে। প্রথমে একটু ভাবো, বলো কি বলা উচিত? বিওএইচ যত সবল হবে, মানে যত সবল ক্ষার হবে, কি বলা লাগবে এখানে? কেবি এর মান। হ্যাঁ বলেন কেবি এর মান কত? তত বেশি হবে নাকি কম হবে? বুঝে বলিস কিন্তু, যত সবল ক্ষার হবে তত বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, অর্থাৎ এই জিনিসগুলোর মান বাড়বে, উপরের মান বাড়বে, লব বাড়লে কেবি এর মানটাও বাড়তে থাকবে। আচ্ছা যথেষ্ট সবল হলে, অর্থাৎ ওইটাকে যদি আমি পুরোপুরি সবল ক্ষার বলে ডাকতে পারি কখনো, তাহলে আমাদের বলেন এই যে নিচের রাশিটা টেন্ডস টু জিরো হয়ে যাবে, তার মানে কেবি এর মানটা আসবে হচ্ছে ইনফিনিটি, আনডিফাইন্ড। তোমরা বোঝো না আমার কথা বন্ধু? এই তো। সো তাহলে আমরা একটু সামারাইজ করি। এই যে যে অ্যাসিডের কে এর মান যত বেশি, বলেন কি হবে? সবল আছে। তা তত সবল অ্যাসিড। আগামী ক্লাসে অঙ্ক করা লাগবে, যেন ভুলে যাও না। যে ক্ষারের কেবি যত বেশি তা তত সবল ক্ষার। অনেকেরই মনে হয় খাইতেছে এটা মনে হয় দুর্বল হবে, তাহলে আরে না রে বাবা। আচ্ছা সবল অ্যাসিডের কে এর মান ড্যাশ, সবল ক্ষারের কে এর মান ড্যাশ, ওই মাঝখানে একটা দাগ হবে, গিয়ে না কিছু না, এই যেটা বলো সবল অ্যাসিডের কে এর মান কত? আরে গরু, যেটাকে সরাসরি সবল অ্যাসিড বলতেছিস, এটা তো বলতেছিস যত সবল, এটা বলতেছিস ডিরেক্টলি সবল অ্যাসিড, কে এর মান কত বলেন তো? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ওকে, সবল অ্যাসিডের আলফা এ কত? আলফা এ মানে বুঝছো তো অ্যাসিডের বিয়োজন মাত্রা, ভুলে যাও না কিন্তু। কে এ মানে বিয়োজন ধ্রুবক, আর আলফা এ মানে হচ্ছে বিয়োজন মাত্রা, দুইটা জিনিস কিন্তু আলাদা। এই গান্ডুরা পেঁচায় ফেলাইছে। বিয়োজন মাত্রা বলেন, সবল অ্যাসিডের বিয়োজন মাত্রা কত? 1 আবার আর এক সান্দ হয়েছে 10:1। আরে বলদ, মনে আছে আপনাদের? পার্সেন্টেজে বললে 100% আসে। এবার বলেন এখানে কি হবে? সবল ক্ষারের কেবি এর মান কত বলো?
অসংজ্ঞায়িত নিচেরটা বলো, সবল ক্ষারের আলফা বি কত? 1 বা 100%। আমি জানি না, একবারে লিখে দিলাম। এই জিনিসগুলো যেন একদম খোপড়ির মধ্যে থাকে ভাই, সাবধান। আর আরো একটা ব্যাপার একটু হাতে লিখে দেই, পেঁচায় ফেলাবা জানি। নবম তাই তো তোরা বললে বুঝবি না, আমাদের সময় নবম অধ্যায় বলতাম। এই যে প্যাচগুলো লাগে কেমনে দেখ। বিয়োজন মাত্রা একটা ব্যাপার, আর বিয়োজন ধ্রুবক আর একটা ব্যাপার। বিয়োজন মাত্রাকে বলে হচ্ছে আলফা, আর বিয়োজন ধ্রুবককে কি বলে বলেন তো? কে এ বা কে বি। অ্যাসিডের জন্য হইলে হবে কে এ, ক্ষারের জন্য হইলে হবে হচ্ছে কে বি। কিছু বোঝো নাই আমার কথা? প্যাচ লাগায় ফেলবো তো একদম কিলায় মারি ফেলবো, কিলাইতে কিলাইতে মেরে ফেলবো, সাবধান। এখানে অনুবন্ধী স্যার হ্যাঁ বুঝি না, আবার বল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আগামী ক্লাসে জানবা, ঠিক আছে? আগামী ক্লাসে জানবা। আরও একবার মনে করে দিচ্ছি, এই ভিডিওটা যারা দেখো নাই, যদি না দেখো মহা বড় বিপদে পড়বা। আগামী ক্লাস থেকে আরও অনেক ডিপে যাব, অনেক অ্যাসিডের সংকেত দেখে তুমি হা করে চাইয়া থাকবা। সো দেখে নিও। পরবর্তী ক্লাস 31/3/2025, তার মানে ঈদের দিন হওয়ার কথা। কি একটা অবস্থা বলো। আচ্ছা, ঈদের দিন আর তোমাদের নিব না, সবাইকেই ছুটি দিচ্ছি। সো দেখা হবে 32 তারিখ, ঠিক আছে? ওকে, টাটা, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আমি ঈদের নামাজ ভাবতেছি ওই যে এইবার যে জাতীয় ইয়া হবে, যে কি নাম, এই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে, ওইখানে পড়তে চাচ্ছি আর কি। তোরা কেউ ঢাকায় থাকলে, আমি তো সেই সব লোকজন খুঁজতেছি, ঢাকায় কারা আছে। হ্যাঁ, এই আর কি। ওকে, ঠিক আছে, সবার ঈদ সুন্দর কাটুক। এটা কোথায় বাইতুল মুকাররমা? আরে না রে গাধা, মিরপুর চিনে না, আগারগাঁওর ওইখানে। হ্যাঁ গেলাম, বাইক নিয়ে সকালবেলায় 6:30টার দিকে বেরোয় গেলাম, মজাই লাগবে আর কি। আমি আসতে ঈদের রাত খুব গুরুত্বপূর্ণ রাত। আজকের রাতে পটকাবাজি ফুটায় কাটায়ও না, একটু নামাজ কালাম পড়ো আর কি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।